ঠাকুমণিকে খুব সহজে স্থানচ্যুত করা গেল না। একেই তো গ্রাম্য রমণীর জেদ, তার উপর ভয়ে ও পরাজয়ে সে একেবারে মরিয়া হয়ে উঠেছে। দেখতে দেখতে কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তে লাগল। ওলা বিবির শিকার দেখে কেউ অবশ্য খুব কাছে আসছে না, কিন্তু তাদের কথাবার্তা ক্রমেই উচ্চগ্রামে উঠছে। কেউ বলছে, এই মাগি, উঠে আয়, কোথায় বসেছিস খেয়াল নেই, এক্ষুনি কুক্কা খাবি। আবার কেউ বলছে, মুদ্দ ফরাজ ডেকে এক্ষুনি সাফ করে দাও, নইলে সাহেবরা দারুণ ক্ষেপে উঠবে। কেউ বলছে, মরতে আর জায়গা পেলে না, এখন মহল্লা শুদ্ধ রোগ ছড়াবে। কেউ এক মুঠো কড়ি থুড়ে দিয়ে বলল, রক্ষে করো মা, ওলা বিবি, রক্ষে করো। সব ভিড়ের মধ্যেই একজন আলাদা মানুষ থাকে। সে বলল, আহারে, ছেলেটারও মুখ শুকিয়ে গেছে, ওকেও রোগে ধরল বোধ হয়। এই ছেলে, পালা, এখনই পালা। দুলালচন্দ্র এত লোক দেখে ঘাবড়ে গিয়ে তার মায়ের হাঁটু ধরে জড়সড় হয়ে বসে আছে। ঝমঝম শব্দে বড় ঝাঁটার আওয়াজ করতে করতে এগিয়ে এলো দুজন ঝাড়ুদার। তাদের পেছনে পেছনে গাঁজাখোর চৌকিদার। সেই চৌকিদার শেষ রাতে ফিরে তার ঝুপড়িতে ঘুমিয়েছিল, কিছুই টের পায়নি। এখন সে শুরু করে দিল দারুণ হল্লা। সুপ্রিম কোর্টের বারান্দায় এরকম একটা নোংরা ঘটনা অকল্পনীয় হলেও কি করে যেন ঘটে গেছে। চতুর্দিক চিড়ে, গুড়, ছেঁড়া কাপড় আর বমি ছড়ানো, তার মধ্যে এক মৃত বালিকা। এই নিকালো, আভি নিকালো। কাহাকা বেহুদা। জঙ্গল থেকে লোকালয়ে ছিটকে আসা কোনো বন্যপ্রাণী যেমন এক কোণে বসে ফ্যাঁস ফ্যাঁস করে, ঠাকুমণিও সেই রকম রোয়া ফুলিয়ে রইল। বুকের ওপর শক্ত করে চেপে ধরে আছে তার মরা মেয়েকে। ঝাড়ুদারদ্বয় সিঁড়ির ওপর দু চার ধাপ উঠে আবার হঠাৎ ফিরে দাঁড়িয়ে একটি নীতিগত আপত্তি তুলল। তারা মুর্দা ছোঁবে না, তাদের কাজ শুধু ঝাড়ু দেওয়া। তাছাড়া কন্যা কোন জাতের মরা, তার কি কোনো ঠিক আছে? তারা ঠাকুমণি এবং তার দুই বাচ্চা সমেত খানিকটা জায়গা বাদ দিয়ে ঝাঁটা চালিয়ে প্রস্থান করল। মুদ্দফরাজকে খবর দিয়ে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তাই চৌকিদার দৌড়ে গিয়ে দুইজন মেথোরানীকে ধরে আনল। এই মেথোরানীরা এই শহরের রীতিমতো প্রতাপশালিনী। এদের মধ্যে যারা সাহেবপাড়ায় শৌচাগার পরিচ্ছন্ন রাখার ভার পেয়েছে, তাদের উপার্জন বেশ ভালোই। সকাল সন্ধ্যায় এরা সাহেবদের পুলিশের পাত্র মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পুণ্যসলীলা গঙ্গায় ঢেলে ফেলে দিয়ে আসে। বাকি সময়টা এদের ছুটি। এরা রঙিন ডুরে শাড়ি পরতে ভালোবাসে। এদের সরু কোমর, ভারী বুক এবং জিভগুলি ছুরির মতন। এদের জিভকে ভয় পায় না এমন মানুষ মেলা দুষ্কর। এরা পথে ঘাটে নোংরা বইবার সময় মানুষজনকে ছুঁয়ে দিলেও, এবং প্রায়ই দেয়, তার কোনো সুরাহা নেই। মেথোরানী দুজন সিঁড়ির উপর উঠে পর্যায়ক্রমে ঠাকুমণি, জনতা এবং চৌকিদারকে উদ্দেশ্য করে দুর্বোধ্য ভাষায় ঝড়ের বেগে কি যেন বলে গেল, যেন ওরা সবাইকে ধমকাচ্ছে। সেই সঙ্গে তাদের রঙিন শরীরে খেলে যাচ্ছে নানা তরঙ্গ। এমত প্রকার রমণীদের কণ্ঠের ঝাল বাক্য দূর থেকে বেশ উপভোগ্য হয়, তাই বেশ কৌতুক পেয়ে গেল জনতা। ঠাকুমণি এবং তার মৃত শিশুর বদলে মেথোরানী দুটি তখন প্রধান লক্ষ্যবস্তু হলো। হঠাৎ সকলের কণ্ঠ আবার থেমে গেল একসঙ্গে। পেছনে এসে দাঁড়িয়েছে এক সাহেব। ইনি এই আদালতের প্রধান বেইলিফ, খুব কাছেই থাকেন। এর নাম অ্যান্ড্রুস, কিন্তু সাধারণ নেটিভরা একে ইদ্রুস সাহেব বলে ডাকে। ইনি নিষ্ঠুরতার জন্য বিখ্যাত। যেসব সাহেব নেটিভদের ঘৃণায় স্পর্শ করেন না, ইনি তাদের দলের নন। এর হাতের চড়চাপড় অনেকেই খেয়েছে। একবার নিজের বাগানের মালির পেটে ইনি এমন লাথি মেরেছিলেন যে সে লোকটি পরে 1.5 দিন রক্ত বমি করেছিল। সেবার সকলেই খুব প্রশংসা করেছিলেন ইদ্রুস সাহেবের পায়ের জোরের। ইদ্রুস সাহেবকে একটি কথাও খসাতে হলো না, তার কটমট চক্ষুতেই কাজ হলো। মেথোরানী দুজন এবার তড়িৎ গতিতে ছুটে গিয়ে একজন খপ করে ধরল ঠাকুমণির মাথার চুল, অন্যজন মৃত কন্যাটিকে কেড়ে নিতে গেল। শুরু হয়ে গেল ঝটাপটি।
তার স্বামী ফিরে না এলে ঠাকুমণি যে কিছুতেই এখান থেকে উঠতে পারে না, সে কথা কেউ বুঝল না। মাতৃস্নেহের শক্তি মেথরানীর সবল বাহুর তুলনায় কিছুই নয়। অবিলম্বেই তাদের একজন ঠাকুমণির কোলে থেকে মৃত কন্যাটি কেড়ে নিতে সমর্থ হলো এবং দৌড় লাগালো। মেয়েটি যে মারা গেছে সে বোধই এখনো হয়নি ঠাকুমণির। সে কিছুই বুঝতে পারছে না। এ কেমন জায়গা যেখানে স্বামী জল আনতে গেলে আর ফেরে না। অচেনা লোকেরা দূরে দাঁড়িয়ে হাসে, আর ডাকিনী যোগিনীরা এসে কোলের সন্তান কেড়ে নিয়ে যায়। ঠাকুমণিও ছুটল সেই মেথরানীর পিছু পিছু। তার পায়ে পায়ে লেগে রইল দুলাল চন্দ্র। এরপর এক একবার ঠাকুমণি সেই মেথরানীর কাছ থেকে মেয়েকে কেড়ে নেয়, আর মেথরানী ছিনিয়ে নেয় তার কাছ থেকে। পথের লোক এই দৃশ্য দেখছে, কেউ একটি কথাও উচ্চারণ করছে না। কয়লাখাটা অঞ্চল পেরিয়ে তারা চলে এলো গঙ্গার ধারে। ৩-৪ বার কারাকারির পর মেথরানীটি একসময় মৃত শিশুটিকে জোরে আঁকড়ে ধরে খুব দ্রুত দৌড়ে শেষে ঝপাস করে সেটিকে ফেলে দিল নদীতে। ঠাকুমণি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে আবার তাকে তুলে নিয়ে এলো, এবং এবার সে নিজেই ভয় পেয়ে ছুটতে লাগলো বিপরীত দিকে, যেন এইভাবেই ছুটতে ছুটতে এই শহর ছেড়ে সে ফিরে যাবে নিজের গ্রামে। গঙ্গার পাড় জুড়ে একটানা শ্মশান। সাধারণ গরিব গুরব লোকেরা মৃতদেহ দাহ করে না, জলে ফেলে দেয়। প্রতিদিন নদীর বুকে এরকম অসংখ্য মৃতদেহ ভাসে। অনেকে যথেষ্ট কাঠের অভাবে মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেই জন্যই এখানে হাড় গিলে আর শকুনির রাজত্ব। পরিত্যক্ত মৃতদেহ দেখলেই ওরা এসে ঝাঁপিয়ে পড়ে। বিশাল বিশাল হাড় গিলেগুলো মাটির উপর দিয়ে খপাত খপাত করে লাফিয়ে চলে। এক এক সময় শকুনির দলের সঙ্গে হাড়গিলেদের লড়াই বেঁধে যায়। সে এক রোমহর্ষক দৃশ্য। আর মাঝে মাঝে কেল্লা থেকে যে সময়সূচক তোপ দাগা হয়, সেই শব্দে তারা ডানা ঝটপটিয়ে উড়ে গিয়ে কিছুক্ষণের জন্য কালো করে দেয় আকাশ। চতুর্দিকে মানুষের হাড় আর করটি ছড়ানো। এখান দিয়ে হাঁটতে গেলে পায়ে হাড় বিঁধে যায় অনেক সময়। মাঝে মাঝে একটুখানি জায়গা সাফ সুতরো করে স্নানের ঘাটে যাবার পথ বানানো হয়েছে। সেই সব পথেও অনেক সময় পড়ে থাকতে দেখা যায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। গঙ্গার বুকে অসংখ্য জাহাজ, অধিকাংশই কাঠের তৈরি। অতি সম্প্রতি ২-১টি কলের জাহাজ আসতে শুরু করেছে। জাহাজের আনাগোনায় এই জলপথ এখন সদা ব্যস্ত। মাঝে মাঝে জাহাজে জাহাজে ঠোকাঠুকি লাগে, কিংবা ঝড় বাদলের জন্য এক একটা জাহাজ হঠাৎ উল্টে যায়। তখন সেই ডুবে যাওয়া জাহাজ সমস্ত মালপত্র সমেত নিলাম হয়। সেই নিলামে ডাক দেবার জন্য বেনিয়া আর শিব সরকাররা ভিড় করে জাহাজ খাটায়। ভিজে কাপড়ে দৌড়তে দৌড়তে ঠাকুমণিও একসময় ক্লান্ত হলো। দুলাল চন্দ্রও অনেকটা পিছিয়ে পড়েছে। সুতরাং এক জায়গায় বসে পড়ে মা ও ছেলেতে গলা জড়াজড়ি করে কাঁদতে লাগলো। কাছাকাছি এত শ্মশান, এখানে কারুর কান্নাই বিদৃশ্য লাগে না। ঠাকুমণি বসে আছে একটি স্নানঘাটের পথের পাশে। সে পথ দিয়ে যাবার সময় কিছু কিছু লোক ২-৪টে কড়ি বা একটা আদলা ছুঁড় দিয়ে যাচ্ছে ঠাকুমণির কোলে। এসব দয়ার দান নয়, স্বর্গলোভীদের পারানি। মৃত সন্তানকে কোলে নিয়ে শ্মশানে বসে কাঁদছে ঠাকুমণি। চিৎকার করে আহ্বান জানাচ্ছে তার নিরুদ্দিষ্ট স্বামীর উদ্দেশ্যে। এ যেন হরিশ্চন্দ্র পালার এক দৃশ্য। কিন্তু চণ্ডালবেশী ত্রিলোচন দাস হঠাৎ দেখা দিল না। বরং অপরাপর চণ্ডালরা ঠাকুমণির প্রতি কুদৃষ্টি দিতে লাগলো। একটু পরেই হুমহাম করে একটি ৪ বেয়ারার পালকি এসে থামল সেখানে। পালকির দুধারেই পর্দা ফেলা। বেহারারা পালকি একটু মাটিতে রাখতেই একধারের পর্দা একটু ফাঁক হলো। সেখান থেকে একটি শিশুকে কোলে করে নেমে এলো একজন দাসী। পালকির মধ্যে বসে রয়েছেন বিম্ববতী। পূর্ণিমা অমাবস্যায় তার গঙ্গা স্নানে আসা চাই। ইদানিং তিনি ছেলেকেও সঙ্গে নিয়ে আসেন। মাত্র ২ বছর বয়স পেরিয়েছে নবীন কুমার, কিন্তু এর মধ্যেই তার দুরন্তপনার শেষ নেই। সেই জন্য বিম্ববতী এক মুহূর্ত ছেলেকে চোখের আড়াল করতে পারেন না। গঙ্গার ঘাটে এনেও স্বস্তি নেই। যেটুকু সময় বিম্ববতী স্নান করতে নামেন, একদিন তারই মধ্যে ছেলে দাসীর হাত ছাড়িয়ে জলের দিকে ছুট লাগিয়েছিল। সে কারণে এখন দাসী ছাড়াও পালকির পিছু পিছু আসে বাড়ির গোমাস্তা দিবাকর এবং একজন পাইক। তারা সর্বক্ষণ নবীন কুমারের ওপর নজর রাখে।
দাসী ও শিশু নেমে যাবার পর বেহারারা আবার পালকি তুলে নেমে গেল ঘাটের দিকে। স্ত্রী পুরুষের আলাদা ঘাট নেই, যে যেখানে পারে জলে নামে। বেহারারা লোকজন সরাবার জন্য চেঁচাতে লাগলো, হট যা, হট যা। নিয়মিত স্থানার্থীরাও বড় বড় বাবুদের বাড়ির পালকি দেখে চিনে ফেলে। সিংহী বাড়ির পালকি এসেছে দেখে সবাই পথ ছেড়ে দিল। লোকেরা এইরকম ঘেরাটোপ দেওয়া পালকি দেখলেই বোঝে যে ভেতরে রয়েছে কোনো সুন্দরী রমণী, তাই তারা সেদিকে তাকিয়ে থাকে উৎসুক চোরা চোখে। যদি দৈবাত কখনো পর্দার ফাঁক দিয়ে সেই রূপবতীর দর্শন পাওয়া যায়। অনেক সময় ঠকতেও হয় তাদের। হাওয়ায় পর্দা উড়ল একটু, আর দেখা গেল ভেতরে বসে আছে দোমড়ানো মোচড়ানো চেহারার কোনো তিন কেলে বুড়ি। পালকি সমেত বেহারারা নেমে গেল বুক জলে। তারপর বিম্ববতী সমেত সেই পালকি একবার করে জলে চুবিয়েই আবার তুলে নিতে লাগলো। গুনে গুনে ঠিক এরকম 7 বার করার পর তারা ডান্ডা কাঁধে নিয়ে দাঁড়ালো স্থির হয়ে। এখন একটুক্ষণ বিম্ববতী সূর্য প্রণাম করবেন। স্বর্ণ প্রতিমার মতন স্থির হয়ে বসে বিম্ববতী যুক্ত কর ঠেকালেন ললাটে। তার মুখমণ্ডলে প্রশান্ত তৃপ্তি। জীবনে তার আর কোনো অপূর্ণতা নেই। অকস্মাৎ দিকমণ্ডল কাঁপিয়ে পরপর 3 বার তোপের আওয়াজ হলো। নদীতে বান ডাকবে তার সতর্কতা। বেহারারা চঞ্চল হয়ে উঠল। আবার পালকি উঠে এলো ওপরে। চিন্তাদাসী নবীন কুমারকে কোলে নিয়ে নদীর দৃশ্য দেখাচ্ছিল। দিবাকরের ডাক শুনে ফিরে এলো পালকির কাছে। পর্দা সরিয়ে সে ভেতরে ঢুকবার পর বিম্ববতী জিজ্ঞেস করলেন, এখানে কে কাঁদে রে? ঠাকুমণি চুপ করে গেছে, কিন্তু দুলালচন্দ্র তখনও কেঁদে চলেছে। বিম্ববতী সেই কান্না শুনতে পেয়েছেন। কোনো শিশুর কান্না শুনলেই তার বুক কাঁপে। নিজের একটি সন্তান জন্মাবার পর তিনি জগতের সব শিশুর প্রতি জননী স্নেহ অনুভব করেন। এখন চিন্তাদাসী বাইরে উঁকি দিয়ে বলল, এক মাগি মেয়ে কোলে নিয়ে পাথরে বসে আছে, আর তার কচি ছেলেটা কাঁদছে। বিম্ববতী জিজ্ঞেস করলেন, কেন? এর আর কি উত্তর দেবে চিন্তাদাসী? সে ঠোঁট উল্টে বলল, খেতে পায় না বোধহয়। বিম্ববতীর মুখে একটা পাতলা বেদনার ছায়া পড়ল। এই পৃথিবী এত সুন্দর, তবু এখানে মানুষ এত কষ্ট পায় কেন? কেন লোকে খেতে পায় না? বড়রা তবু না হয় না খেয়ে থাকতে পারে, কিন্তু শিশুদের অনাহারে রাখা ভারী অন্যায়। দিবাকরকে ডাক। চিন্তাদাসী মুখ বাড়িয়ে দিবাকরকে ডাকতেই সে এসে দাঁড়ালো পালকির পাশে। বিম্ববতী প্রত্যক্ষভাবে দিবাকরের সঙ্গে কথা বলেন না, কিন্তু তাকে শুনিয়ে শুনিয়ে বললেন, চিনতে, তুই দিবাকরকে বল, ওই যে ছেলেটা কাঁদছে, ওকে, ওর মাকে আর সঙ্গে যারা আছে সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। আমার বেহারাদের যেতে বল, ওরা পরে আসুক। দিবাকর বলল, যে আজ্ঞে। বিম্ববতীর পালকি চলে গেল, কিন্তু দিবাকর পড়ল মহাবিপদে। রাস্তা থেকে যাকে তাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া এক বাতিক হয়েছে গিন্নিমার। দিবাকর গিয়ে উবু হয়ে বসলো ঠাকুমণির সামনে। তারপর জিজ্ঞেস করলো, ও মেয়ে, ওই বাচ্চাটা তো মরে গেছে, ওকে কোলে নিয়ে বসে রোয়াচ্ছ কেন? কি হয়েছিল? জুতো সেলাই থেকে ঠিক চণ্ডীপাঠ না হলেও দলিল দস্তাবেজ পড়া কাজ দিবাকরের। সে 7 ঘাটের জল খেয়েছে। সে নানা রকম কথাই ভুলিয়ে ভালিয়ে ঠাকুমণি আর দুলালচন্দ্রের কাছ থেকে ওদের ঘটনাটা জেনে নিল। দুজন পুরুত এবং কয়েকজন স্থানার্থীকে জুটিয়ে এনে সে এই কথাও ঠাকুমণিকে বুঝিয়ে দিতে সমর্থ হলো যে তার কোলের শিশুটি সত্যিই মরে গেছে। ওকে আর বেশিক্ষণ এমনভাবে ফেলে রাখলে ওর আত্মার অকল্যাণ হবে। তখন ঠাকুমণি আর এক প্রস্ত কান্নাকাটি করল। ও কিছু পরে মেয়েকে জলে বিসর্জন দিয়ে এলো এবং দিবাকরের দয়ালু বাক্যে বিশ্বাস করে তার সঙ্গে সঙ্গে চলল। অবশ্য এই কথা ঠাকুমণির পক্ষে সুদূরতম কল্পনাতেও জানা সম্ভব নয় যে তার স্বামী ত্রিলোচন দাস যে জমিদারের প্রভুর দর্শন মানুষে গ্রাম ছেড়ে এই শহরে এসেছিল, এখন সে আর তার ছেলে চলেছে সেই জমিদারেরই বাড়িতে। জোড়াসাঁকোয় পৌঁছে দিবাকর দেখল সিংহবাড়ির সদর দেওরের কাছে একজন মোটাসোটা মধ্যবয়স্ক সাহেব দাঁড়িয়ে, হাতে একটি বড় লাঠি। দিবাকর চমকে উঠল। সে বহুদর্শী লোক। সে এই সাহেবটিকে চেনে। ইনি হেয়ার সাহেব। পায়েক দারোয়ানদের চোখ এড়িয়ে কারুর পক্ষে ভিতরে ঢোকা সম্ভব নয়। অচেনা লোক দেখলে তারা ঘাড় ধাক্কা দেয় কিংবা আগেই কিছু সেলামি আদায় করে।
সাহেব দেখে তারা একটু ঘাবড়ে গেছে। সাহেবের কথাও তারা বুঝতে পারছে না কিছুই। দিবাকর দ্রুত গিয়ে সাহেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। হেয়ার সাহেব চমকে উঠে সরে গিয়ে বললেন, আরে করো কি, করো কি? স্যার, আপনি এখানে? হেয়ার সাহেব বললেন, ইহা গঙ্গানারায়ণের বাপের কুঠি, আমি তাহাকে চাই। এদিকে ঠাকুমনি আর দুলালচন্দ্র এত বড় বাড়ির দেউরি দেখে আবার থমকে দাঁড়িয়ে পড়েছে। ভেতরে ঢুকতে চাইছে না। দিবাকর তাদের দিকে ফিরে বলল, এসো, ভিতরে এসো। ভয় কি? গিন্নিমা তোমাদের আশ্রয় দিতে চেয়েছেন, তারপর আর কি কথা? যাও বাছা, ভেতরে যাও। ঠাকুমনি আবার কেঁদে উঠল, আমাদের সে নেই। ওগো, সে মানুষটা আমাদের কোথায় খুঁজে পাবে? সাহেবের সামনে একটু বিব্রত হয়ে দিবাকর বলল, হবে হবে, সব হবে, তাকে খুঁজে পাওয়া যাবে। ভেতরে এসো, গিন্নিমার সঙ্গে কথা বলো। হেয়ার সাহেবের সব ব্যাপারেই কৌতূহল। তিনি জিজ্ঞেস করলেন, ইহারা কাঁদে কেন? কি হইয়াছে? দিবাকর বলল, হাজব্যান্ড লস্ট স্যার, গঙ্গার ঘাটে ক্রাইং ক্রাইং। আর একটা ছোট মেয়ে, মানে ডটার স্যার, ডাই দিস মর্নিং। ভেরি পুয়ার স্যার। বাঁ পায়ের উপর ডান পা রেখে কেষ্ট ঠাকুরের ভঙ্গিতে দাঁড়িয়ে হেয়ার সাহেব সব শুনলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বয়স হয়েছে, হেয়ার সাহেব আজকাল মানুষের দুঃখ কষ্টের কথা একেবারে সহ্য করতে পারেন না। দুলালচন্দ্র কান্না থামিয়ে হাঁ করে চেয়ে আছে। তার ক্ষুদ্র জীবনে অত অল্প সময়ের মধ্যে এত রকম ঘটনার বিপর্যয়ে এক দারুণ আলোড়ন চলছে। সকালবেলা সে একটি রক্তচক্ষু সাহেব দেখেছিল। তার সামনে ডাকিনী জুকিনী তার মাকে মারছিল। আর এই একজন সাহেব যে কিনা কাঁদছে। পকেট থেকে রুমাল বার করে হেয়ার সাহেব চোখ মুছলেন। ধরা গলায় বললেন, তোমরা ইহাদের আশ্রয় দিবে, অন্ন দিবে? ভেরি কাইন্ড, মোস্ট গ্রেসাস। অন্য পকেট থেকে একটি মুদ্রা বার করে দুলালচন্দ্রের হাতে দিয়ে বলল, লও, কয়েক বৎসর পর একটু লায়েক হইলে আমার নিকট আসিও, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়া নিব। দিবাকর পাইককে বলল, এদের ভেতরে নিয়ে যা, গিন্নিমা এরপর ব্যস্ত হয়ে উঠবেন। আপনি আসুন স্যার, এদিকে আসুন, দয়া করে এ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। দিবাকর হেয়ার সাহেবকে নিয়ে এলো বৈঠকখানা ঘরে। সেখানে বিদুশেখর এবং রামকমল আলবোলার নল হাতে নিয়ে বিষয়কর্মের আলোচনা করছিলেন। হেয়ারকে দেখে তারা অবাক হয়ে উঠে দাঁড়ালেন। দিবাকর পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল, তার আগেই তিনি হাত তুলে নমস্কার করে বললেন, আমি ডেভিড হেয়ার, আপনাদের সেবক। ধোলা প্যান্ট আর সাদা লম্বা কোট পরা, মাথার চুলগুলি প্রায় সব পেকে গেছে, তাতে চিরুনির ছোঁয়া লাগে না মনে হয়। প্রশস্ত কপালে তিনটি স্পষ্ট ভাঁজ। বয়স যথেষ্ট হলেও এখনো বেশ বলশালী চেহারা হেয়ার সাহেবের। হাতের লাঠিখানা দরজার পাশে রেখে তিনি একটি কোচে বসে পড়ে বললেন, গঙ্গানারায়ণের খোঁজে আসিয়াছি। সেই 2 সপ্তাহ কালেজে যায় না। সে কি ভুগিতেছে? রামকমল বললেন, না তো, গঙ্গা তো সুস্থই আছে। হেয়ার সাহেব বললেন, তবে সে কালেজে যায় না কেন? রামকমল পুনরায় বিস্ময় প্রকাশ করে বললেন, কালেজে যায় না? কই, জানি না তো। বিদুশেখর চুপ করে আছেন। তিনি গঙ্গানারায়ণকে কলেজে যাওয়ার ব্যাপারে তার বিরূপতা জানিয়েছিল। গঙ্গানারায়ণ যে তার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে তিনি জানতেন না। তিনি হেয়ার সাহেবকে এত সামনাসামনি দেখেননি আগে। এর কার্যকলাপ তিনি বিশেষ সুনজরে দেখেন না। বলতে গেলে এরই প্ররোচনায় ইদানিং ডাক্তারি শেখার নামে অজাত কুজাতের মরা কাটছে হিন্দু ঘরের ছেলেরা, আর এদিকে কলেজে চালাচ্ছে এক বিজাতীয় শিক্ষা, যেখানে ধর্মের কোনো স্থান নেই। ছেলেগুলো দিন দিন দুর্বৃত্ত আর উগ্র হয়ে উঠছে। এর ফল কখনো শুভ হতে পারে না। কিন্তু এই সাহেবের মুখের উপর তিনি সে ধরনের কোনো কথা বলতে পারলেন না। হাজার হোক সাহেবের জাত তো। তিনি বললেন, গঙ্গানারায়ণের বিবাহ হবে শীঘ্রই, তাই বুঝি সে কালেজে যায় না। হেয়ার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল তার ধৈর্য কমে গেছে। বয়স্ক লোকদের দায়িত্বজ্ঞানহীনতা দেখলে তিনি হঠাৎ মেজাজ গরম করে ফেলেন। এরা দুজন জানেই না যে এদের ছেলে কোন দিন কলেজে যায় কিংবা বাড়িতে বসে থাকে।
তিনি মাথা নিচু করে নিজেকে শান্ত করলেন। তারপর একটু হেসে বললেন, গঙ্গার বিবাহ? খুব ভালো কথা, আমাদের মিঠাই দিতে ভুলিবেন না। কিন্তু সে কয়দিন বিবাহ করিবে? 2 সপ্তাহ ব্যাপী? রামকমল বললেন, আজ্ঞা না, বিবাহের এখনো কিছু দেরি আছে। হেয়া সাহেব বললেন, তবে কি বিবাহের চিন্তাতেই সে মজিল? এখন হইতেই কলেজে যাওয়া বন্ধ করিল? রামকমল ব্যস্ত হয়ে বলল, না না, কলেজে যাবে না কেন? সে কি কথা, নিশ্চয়ই যাবে। বিধুশেখর একটু বিরক্ত হয়ে বন্ধুর দিকে তাকালেন। রামকমলের আগ বাড়িয়ে কথা বলার কি দরকার? সব কথাবার্তা তো তিনিই বলবেন। রামকমল বললেন, মিস্টার হেয়ার, স্যার আপনি কি খাইবেন? প্রথমে একটু তামাক সেবন করিবেন? হেয়ার বললেন, আমি ধূমপান করি না। তবে কি একটু মদিরা ইচ্ছা করেন? ব্র্যান্ডি, বিয়ার, ওয়াইন? ধন্যবাদ, আমি মাদক গ্রহণ করি না। সে কি স্যার, আপনি ড্রিঙ্ক করেন না? সুরা ব্যতীত অন্য পানীয় গ্রহণ করি, কিন্তু এখন কোনো কিছুর প্রয়োজন নাই। রামকমল সিংহ চমৎকৃত হলেন। জাতিতে সাহেব, অথচ বলে কিনা সুরাপান করে না। কবে শোনা যাবে বাঘসিংহী নিরামিষ খায়? ডেভিড হেয়ার সাহেবটি সত্যিই বড় অদ্ভুত। তবে সামান্য কিছু মিঠাই? হেয়ার সাহেব বললেন, একবার গঙ্গা সহিত দেখা হইতে পারে কি? নিশ্চয় নিশ্চয়, বলে রামকমল তৎক্ষণাৎ উঠে গিয়ে ভেতর বাড়ির দিকে মুখ করে ডাকলেন, গঙ্গা, গঙ্গা, ওরে কে কোথায় আছিস? গঙ্গাকে একবার খবর দে। ফিরে এসে রামকমল বললেন, আপনি এসেছেন বলে আমরা ধন্য হয়েছি। আপনি মহাদশয়, নিঃস্বার্থভাবে এই দেশীয় বালকদের শিক্ষার জন্য যা পরিশ্রম করছেন। বিধুশেখর ভ্রু কুঞ্চিত করে এক মনে আলবোলা টেনে যেতে লাগলেন। হেয়ার সাহেব নিজের প্রশংসা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন। তারপর হাত তুলে রামকমলকে থামিয়ে দিয়ে বললেন, আপনারা দেশের প্রধান ব্যক্তি, আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। আপনারা আর একটু যত্ন লন। সাহেবদের সহচর্যে এলে রামকমল বিগলিত হয়ে যান। তিনি হাত জোর করে বললেন, আমি তো কলেজ স্থাপনের সময় বড় ডোনেশন দিয়েছি, পুনরায় যদি বলেন। হেয়ার সাহেব বললেন, সে কথা ঠিক, আপনারা সাহায্য দিতে কার্পণ্য করেন নাই, কিন্তু আরো প্রয়োজন নৈতিক সাহায্যের। এই সময় লাজুক মুখে গঙ্গানারায়ণ এসে ঢুকল। হেয়ার সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, চলো, তুমি আমার সঙ্গে কিছুক্ষণের জন্য বাহিরে চাইবে। জেন্টলম্যান, আমি যদি ইহাকে সঙ্গে লই, আপনাদের আপত্তি আছে কি? এবারও বিধুশেখর কিছু বলার আগে রামকমল বললেন, বিলক্ষণ না, আপনার সঙ্গে যাবে তা আবার আপত্তি? হেয়া সাহেব কড়া গলায় গঙ্গানারায়ণকে বললেন, বিনা খবরে তুমি কলেজ যাও বন্ধ করিলে কেন? চলো, আজ তোমার শাস্তি হইবে। সাহেব এসেছে শুনে চিন্তাদাসী নবীন কুমারকে কোলে নিয়ে দেখতে এসেছে। নবীন কুমার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে এলো, যেন সে হেয়ার সাহেবের কোলে উঠতে চায়। হেয়ার সাহেব তাকে অমনি কোলে টেনে নিয়ে শিশু শরীরের গন্ধ শুকতে লাগলেন। তারপর খুশি হয়ে বললেন, এ কুঠিতে পরিচ্ছন্নতা আছে বটে। এ কার সন্তান? রামকমল বললেন, আমার, এ আমার কনিষ্ঠ সন্তান। হেয়ার সাহেব বললেন, বাহ, বড় সুন্দর শিশুটি, ইহার খুব বুদ্ধি হইবে। একটুক্ষণ নবীন কুমারকে আদর করে তিনি তাকে ফিরিয়ে দিলেন পিতার কাছে। তারপর গঙ্গানারায়ণের কাঁধে হাত রেখে বললেন, চলো। সকলে সদর দেউরি পর্যন্ত গেল হেয়ার সাহেবের সঙ্গে। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখন কান্না জুড়ে দিল নবীন কুমার। সেও যেন হেয়ার সাহেবের সঙ্গে যেতে চায়। হেয়ার সাহেব আবার ফিরে এসে নবীন কুমারের গাল টিপে দিয়ে বললেন, আবার আসিব, আমি ঘোড়া হইলে তুমি আমার পিঠে চড়িতে পারিবে কি? নবীন কুমার হেয়ার সাহেবের স্কন্দ শক্ত করে চেপে ধরল। এই শ্বেতাঙ্গ ব্যক্তিটিকে তার খুব পছন্দ হয়েছে। হেয়ার সাহেব নবীন কুমারকে দুহাতে তুলে শূন্যে ছুড়ে দিয়ে আবার লুফে নিলেন সঙ্গে সঙ্গে। নবীন কুমার বেশ মজা পেয়ে হাসতে লাগলো। হেয়ার সাহেব বললেন, বাহ, ভয় পায় না। আমি বলিতেছি, পরে মিলাইয়া দেখিবেন, এই সুশ্রী বালকটি কালে কালে অসাধারণ হইবে। হেয়ার সাহেব শাস্তি দেবেন শুনে গঙ্গানারায়ণ তেমন ভয় পায়নি। ওর কাছ থেকে শাস্তি পাওয়া একটা মজার অভিজ্ঞতা। পিঠে 2-4 ঘা পড়ে বটে, কিন্তু তারপর হেয়ার সাহেব নিজেই এমন ব্যাকুল হয়ে পড়েন যে তখন তাকেই সামলাবার জন্য বলতে হয়, না মহাশয়, অতি অল্পের উপর হয়েছে, বিশেষ বেদনা বোধ নেই। কিন্তু গঙ্গানারায়ণ বিস্মিত হয়েছে বেশি। এই সকালবেলা যে হেয়ার সাহেব স্বয়ং তাদের বাড়িতে উপস্থিত হবেন, সে ভাবতেই পারেনি।
কলেজের বালকরা কেউ 2-4 দিন অনুপস্থিত হলে বা কেউ অসুস্থ হলে হেয়ার সাহেব খোঁজ খবর নিতে গেছেন বা নিজের হাতে সেবা করেছেন, এ কথা গঙ্গানারায়ণ শুনেছে বটে। তবে হালে হেয়ার সাহেব ছোট আদালতের কমিশনার নিযুক্ত হওয়ায় কলেজে আগেরকার মতো অত বেশি সময় দিতে পারছিলেন না। বহুদিন ধরে ডেভিড হেয়ার নিঃস্বার্থভাবে শিক্ষার আন্দোলনের সঙ্গে জড়িত। নিজের ব্যবসাপত্র তিনি বন্ধ করে দিয়েছেন। একসময় বহু ধন উপার্জন করেছিলেন বটে, কিন্তু এত বছরে তা প্রায় ফুরিয়ে এসেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তিনি কোনোদিন কোনো বেতন গ্রহণ করেনি, বরং নিজ অর্থ ব্যয় করেছেন। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর সেক্রেটারি হিসেবে তার মোটা বেতন নির্দিষ্ট করা হয়েছিল, সে অর্থ দান করে দিয়েছেন তিনি। সরাসরি হেয়ারকে কিছুতেই আর্থিক সাহায্য করা যাবে না বুঝেই সরকার সুকৌশলে তাকে আদালত কর্মে নিযুক্ত করেছে। সেই জন্য ইদানিং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে স্কুল পাড়াতে দেখা যেত না। আবার বুঝি তিনি নব উদ্যমে উঠে পড়ে লেগেছেন। এক হাত গঙ্গানারায়ণের কাঁধে রেখে অন্য হাতে মোটা ছড়িটা ঠকঠকিয়ে হাঁটতে লাগলেন হেয়ার সাহেব। খানিক দূরে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমার পিতার সহিত যে দ্বিতীয় ব্যক্তি বসিয়াছিলেন তিনি কে? গঙ্গানারায়ণ বলল, উনি আমার খুড়া, আমার পিতার বাল্যসুরী। হুম। তুমি ফ্রান্সিস বেকনের প্রতিমূর্তি কখনো দেখিয়াছ কি? গঙ্গানারায়ণ দুদিকে মাথা নেড়ে জানালো যে সে দেখেনি। হেয়ার আবার বললেন, দেখিলে বুঝিতে, ওই লোকটির সহিত ফ্রান্সিস বেকনের মুখের আশ্চর্য সাদৃশ্য রহিয়াছে। একই রকমের চোখ। আমি প্রায়শই অবাক হইয়া দেখি যে অনেক এদেশী ব্যক্তির সহিত অনেক ইউরোপীয় মুখকৃতির খুব মিল থাকে, শুধু গাত্রবর্ণের তফাৎ। ফ্রান্সিস বেকনের নাম শেক্সপিয়ার পাঠের সময় একবার শুনেছে মাত্র গঙ্গানারায়ণ, বিশেষ কিছু জানে না। হঠাৎ সেই সাহেবের সঙ্গে বিদুশেখরের কেন মিল খুঁজে পেলেন হেয়ার সাহেব, তা সে বুঝল না। খানিক পথ গিয়ে হেয়ার সাহেব আবার থমকে দাঁড়ালেন, সস্নেহে প্রশ্ন করলেন, তোমার ক্ষুধা লাগে নাই তো? উপবাস ভঙ্গ করিয়াছিলে? গঙ্গানারায়ণ বলল, হ্যাঁ মহাশয়। সত্য বলো, ভয় নাই। আমার গৃহে খাওয়াইয়া তোমার জাত মারিব না। কোনো মিঠাইওয়ালার দোকানে ভোজন সারিয়া লইতে পারো। গঙ্গানারায়ণ দৃঢ়ভাবে জানালো যে তার কোনো প্রয়োজন নেই, সে সত্যিই খেয়ে এসেছে। আসলে যদিও সে কিছুই খায়নি, খাবার দেওয়া হয়েছিল। হেয়ার সাহেবের আগমন বার্তা শুনে তাড়াতাড়ি উঠে এসেছে, খাওয়ার সময় পায়নি। হেয়ার তবু দাঁড়ালেন না, আবার জিজ্ঞেস করলেন, তবে বলো, কোন কোন দ্রব্য ভক্ষণ করিয়াছ? গঙ্গানারায়ণ বলল, দুধ। শুধু দুধ? ব্যাস, আর কিছু নহে? আম, কলা, সন্দেশ। উত্তম। তবে এত ধীরে ধীরে হাঁটিতেছ কেন? আমার সহিত দ্রুত পা মিলাও। হেয়ার সাহেব হাঁটেন রীতিমতো ধূপধাপ শব্দ করে। বয়স যথেষ্ট হয়েছে, এখনো প্রদব্রজে বেশ দর। ওর হাবভাব দেখলে যেন ঠিক থোপ দূরস্থ সাহেব মনে হয় না, মনে হয় যেন কোনো বৃহৎ পরিবারের আপন ভোলা বড় মামা। তোমাদের সহপাঠী ভোলানাথ সরকারের কুঠি কোথায় তুমি জানো? হ্যাঁ, জানি। বাহির সিমলায় জগমোহন সরকারের কুঠি কি? জগমোহন সরকার ভোলানাথের জ্যাঠা, পাশাপাশি দুই পৃথক বাড়ি। চলো সেখানে যাইব। ভোলানাথের কোনো সংবাদ জানো? জানো না? শুনিয়াছি সে গুরুতর পীড়ায় পড়িয়াছে। তোমাদের কোনো সহপাঠী বাঁচিল কি মরিল সে সংবাদও তোমরা রাখো না। আজ সারাদিন তুমি ভোলানাথের সেবা করিবে, এই তোমার শাস্তি। গঙ্গানারায়ণের শরীরে দারুণ একটা সুখানুভূতি হলো। এইরকম কোনো মানুষের সংস্পর্শে এলেই মন উন্নত হয়ে যায়। হেয়ার সাহেব সর্বক্ষণ পরের জন্য চিন্তা করেন, নিজের কথা কিছুই ভাবেন না। সম্পূর্ণ স্বার্থশূন্য হয়েও মানুষ যে কত আনন্দে থাকতে পারে, ইনি তার অবিশ্বাস্য উদাহরণ। হেয়ার সাহেব বললেন, জগমোহন সরকারের সহিত আমার প্রয়োজনীয় কথা আছে। স্ত্রী শিক্ষা বিষয়ে উহার সাহায্য পাইব মনে হয়। সুতরাং ভোলানাথের নিকট আমি বেশিক্ষণ থাকিতে পারিব না, তুমি থাকিবে। গঙ্গানারায়ণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মহাশয় কি এবার স্ত্রীলোকদের জন্য বিদ্যালয় খুলছেন? হেয়ার সাহেব কৃত্রিম ধমক দিয়ে বললেন, কেন, তোমার আপত্তি আছে বুঝি? আপত্তি দূরে থাক, আহ্লাদ করব, কিন্তু এও কি সম্ভব? কেন সম্ভব নয়? তোমরা সাহায্য করিলেই সম্ভব। ফিমেল সোসাইটি স্থাপন করিয়া একসময় বালিকাদের শিক্ষাদানের ব্যবস্থা শুরু হইয়াছিল, কিন্তু অর্থাভাবে আর বড় মানুষদের আগ্রহের অভাবে তাহা বেশি দিন চলে নাই।
তোমরা বালিকা স্ত্রীলোকদের অন্ধকারে রাখিয়া দিতে চাও? আমি চাই না। জগমোহন সরকার উদ্যোগী হইয়াছেন, লোকটি অতি সদাশয়। উহার সাহায্যে শীঘ্রই একটি বালিকাদিগের স্কুল স্থাপন করিব। আমি যদি আর 10 বৎসর বাঁচিয়া থাকি, তাহা হইলে এদেশে স্ত্রী শিক্ষার প্রসার ঘটাইয়াই যাইব নিশ্চয়ই। গঙ্গানারায়ণের অমনি বিন্দুবাসিনীর কথা মনে পড়ল। পড়াশুনো করার কি তীব্র স্বাদ ছিল বিন্দুর। সে জিজ্ঞেস করল, স্কুলে কি বিধবা স্ত্রীলোকরাও পাঠ নিতে আসবে? হেয়ার সাহেব মাথা নিচু করে প্রশ্ন করলেন, কি কহিলে? আবার কহ তো। গঙ্গানারায়ণ তার কথা পুনরাবৃত্তি করল। হেয়ার সাহেবের মুখখানা বিষণ্ণ হয়ে গেছে। তিনি অভিমানের সঙ্গে বললেন, এই কথা কহিতে তোমার শরম বোধ হইল না? আমি স্কুল খুলিলেই কি তোমরা বিধবা বালিকাদের সেটা পাঠাইবে? তাহারা সূর্যালোক দেখে না, তাহাদের বিদ্যার আলো দেখাইবে কে? একটু থেমে তিনি আবার বললেন, শোনো গঙ্গা, আমি হিন্দু নই, কিন্তু হিন্দু জাতির বিধবা বালাদের কথা মনে আসিলেই আমার চক্ষে জল আসে। স্ত্রী জাতি মাতৃজাতি, তবু তাহাদের এত কষ্ট দেওয়া কি মানুষের উচিত কাজ হয়? গঙ্গানারায়ণ অধবোদন হয়ে রইল। হেয়ার সাহেব তার পিঠ চাপড়ে বললেন, বিদ্যা শিক্ষা করিতেছ, যদি পারো তো দেশবাসীকে বুঝাইও, মাতৃজাতির দুঃখ দূর করিবার জন্য কিছু যত্ন করিও। ও কাজ আমি পারিব না, তোমাদিগেরই কাহাকেও উদ্যোগ লইতে হইবে। খানিকটা পথ আবার দুজনে নিঃশব্দে হাঁটতে লাগলো। মাঝে মাঝেই পথ চলতে কেউ কেউ হেয়ার সাহেবকে দেখে অভিবাদন জানাচ্ছে। প্রায় 20-22 বৎসর বহু ছাত্র হেয়ার সাহেবের অধীনে থেকে পড়াশোনা করে গেছে। শহরে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এমন কেউ নেই যে হেয়ার সাহেবকে চেনে না। হেয়ার সাহেব কারুর সঙ্গেই দুটো একটার বেশি কথা বলছেন না। আর যেন হেয়ার সাহেবকে একটু আলাদা রকম মনে হচ্ছে গঙ্গানারায়ণের। মুখে কেমন যেন একটা উদাসীন ভাব, রঙ্গপ্রবণ লঘু মেজাজটি একেবারেই নেই। মে মাসের শেষের দিক, সকালবেলাতেই রোদ উঠেছে চটচড়িয়ে। রোদের আঁচে হেয়ার সাহেবের মুখখানা লাল হয়ে গেছে, ঘামে ভিজে গেছে পিঠ, তবু হেয়ার সাহেবের কোনো হুঁশ নেই। প্রথমে জগমোহন সরকারের বাড়ি পড়ল। জগমোহন আর বিরাজমোহন 2 ভাই। এদের মধ্যে জগমোহনই বেশি অর্থ ও খ্যাতি অর্জন করেছেন। পৈতৃক সম্পত্তি বিশেষ পাননি, কিন্তু ভাগ্য খুলে গেছে আমদানি রপ্তানির ব্যবসা খুলে। সরকার আড্ডো অ্যান্ড কোং এ শহরের নামকরা প্রতিষ্ঠান, শুধু অর্থ জুটলেই কৌলিন্য জোটে না। শেরবর্ণ সাহেবের স্কুলে কিছুদিন পরে ইংরেজি ভাষাটা মোটামুটি রপ্ত করে নিয়েছে জগমোহন। যুবা বয়সে কিছুদিনের জন্য খ্রিস্টান হবার দিকে ঝুঁকেছিলেন। সেই খবর পেয়ে তার মাতা ঠাকুরানী বিষের পাত্র নিজের ওষ্ঠের সামনে ধরে বলেছিলেন, আর একবার বলো কথা, বল, তুই জাত খোয়াবি আর আমি বেঁচে থাকবো? এখনো সব চুকে বুকে গেছে। জগমোহন মহা ধুমধাম করে বাড়িতে প্রতি বৎসর দোল দুর্গা উৎসব লাগান। পাবলিক কাজে দান করেন মুক্ত হস্তে। 2-10 জন মোসাহেব প্রতিপালন করছেন। সভায় রামগোপাল ঘোষের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেন এবং মাঝে মাঝে ইংরেজি কাগজে কৃষকদের দুরবস্থা অথবা স্ত্রী শিক্ষা বিষয়ে জ্বালাময়ী আর্টিকেল লেখেন। শহরের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে তার এখন বেশ নাম ছড়িয়েছে। জগমোহন সপারিষদ বসেছিলেন বৈঠকখানা ঘরে। তার ঠিক ডান পাশেই বসে আছে একজন দীর্ঘকায় শীর্ণ খড়গনাশা মানুষ। এ আমাদের পূর্ব পরিচিত রায়মোহন। সুকৌশলে সে এই গৃহে নিজের স্থান করে নিয়েছে। জগমোহন বহু ব্যাপারে তার উপরে নির্ভর করেন। হেয়ার সাহেব আগে সেখানে গিয়ে উপস্থিত হলেন। রানের কাছে হেয়ার সাহেবকে দেখে জগমোহন বিশাল বপু নিয়ে প্রায় ছুটে এলেন সেদিকে। দুহাত বাড়িয়ে বললেন, কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আপনি এসেছেন! মহামতি হেয়ার আজ আমার বাড়িতে। আজই আপনার কথা স্মরণ করছিলুম। আগামী মাস থেকে আমি বালিকা বিদ্যালয় খুলে ফেলছি, আমারই এ বাড়িতে। শোভাবাজারে রাধাকান্ত দেব বাহাদুর প্রচুর উৎসাহ দিয়েছেন। সব বলছে আস্তে আস্তে, মহাশয় বসুন, বসতে আজ্ঞা হোক। হেয়ার সাহেব বসলেন না। গঙ্গানারায়ণের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থেকেই বললেন, খুবই সুসংবাদ, আমার যথাসাধ্য সাহায্য করিব। আপনার এই গৃহে স্কুল, কিন্তু শিক্ষিকা কোথায় পাইবেন? জগমোহন বললেন, লন্ডনের ব্রিটিশ অ্যান্ড ফরেন স্কুল সোসাইটিতে পত্র পাঠিয়েছি। দ্বারকানাথ বাবু ওদের সঙ্গে নিজে কথা কইবেন। একজন লেডি টিচার পাওয়া যাবে মনে হয়। খরচ খরচা আমি দেবো। এই দেশের মেয়ে শিক্ষিকা আর পাবো কোথায়? প্রথম 2-4 মাস বুড়ো বুড়ো পণ্ডিতদের দিয়ে কাজ চালিয়ে নেব। নাম দিয়েছি ফিমেল পাঠশালা।
হেয়ার সাহেব বললেন, আগে আরেকটি কথা জানিয়া লই, সে পাঠশালে ফিমেলরা আসিবে তো? পূর্বে দেখিয়াছি, ছাত্রী জোটানোই ভার। আলবত আসবে, আপনার নিজ পরিবারের কন্যারা যাইবে আশা করি। হায় হায়, আমার তো কোনো কন্যা সন্তানই নাই, থাকলে নিশ্চয়ই যেত। আমি এই পল্লীর প্রতি বাড়ি বাড়ি ঘুরে গিন্নিদের উদ্দেশ্যে হাত জোর করে বলেছি, মা জননীরা, দেশ আজ জেগেছে, অজ্ঞানের অন্ধকার দূর হয়ে জ্ঞানের ওষালোকে প্রস্ফুটিত হচ্ছে, আর দ্বিধা করবেন না। আমাদিগের কন্যা সমা ভগ্নী সমা বালিকাদের জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত করুন। মুশকিল কি জানেন হেয়ার সাহেব? এখনো অনেক লোকের ধারণা সেই অনেকের মধ্যে অনেক আচ্ছা আচ্ছা বড় মানুষ শিক্ষিত লোক রয়েছে, যারা মনে করে লেখাপড়া শিখুলে মেয়ে সন্তানরা বিধবা হয়। বুঝুন, হাউ ইগনোরেন্ট। আর বিধবারা লেখাপড়া শিখলে তাদের কি হয়? তাহারও তো দ্বিতীয়বার বিধবা হইতে পারিবে না। এই যুবকটি প্রশ্ন করিতেছিল যে বিধবারা লেখাপড়া শিখিতে পারিবে কিনা। বিধবাদের লেখাপড়া শিখিয়ে লাভ কি হবে? এই ছেলেটি কে? গঙ্গানারায়ণ বলল, আমি ভোলানাথের সহপাঠী, আমার নাম গঙ্গানারায়ণ সিংহ, পিতার নাম রামকমল সিংহ। রামকমল সিংহর নাম শুনে জগমোহনের ভূহৃদয় ঈষৎ কুঞ্চিত হলো। রামকমল সিংহ জগমোহনের তুলনায় আরো ৩-৪ ধাপ উঁচু তলার বড় মানুষ, সেই জন্য জগমোহনের খানিকটা ঈর্ষাবোধ আছে। তিনি শুকনো গলায় বললেন, অ। তারপর হিয়া সাহেবের মুখের উপর দৃষ্টি ফেলে বললেন, ওসব ব্যাগরার কথা কানে তুলবেন না। বিধবাদের শিক্ষার কথা উচ্চারণ করাও পাপ। বিধবারা আমাদের সংসার পবিত্র করে, ওদের সংযম, ওদের সহনশীলতা কত মহান। এতখানি আত্মকৃচ্ছ কৃচ্ছ কৃচ্ছ কৃষ কৃচ্ছতা শুধু হিন্দু রমণীতেই সম্ভব। বিধবারা আছে বলেই আমাদের ধর্ম টিকে আছে। রায়মোহন বকের মতো গলা উঁচিয়ে বলল, ঠিক কথা, লাখ কথার এক কথা। জগমোহন আবার বললেন, রাজা রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষা বিষয়ে বই লিখে প্রমাণ করেছেন যে প্রাচীনকালে বড় ঘরের হিন্দু মেয়েদের মধ্যেও শিক্ষার চলন ছিল। মুসলমান আমলেই আমরা মেয়ে ছেলেদের ঘরে সেঁধিয়ে রেখেছি। বুঝলেন স্যার, তৈমুল্লং ভারত আক্রমণ করবার পরই আমাদিগের স্ত্রীলোকেরা অন্ধকারে ডুবে গেছে। আবার আমরা মেয়ে ছেলেদের ঘরের বার করব, তবে ধীরে ধীরে। রায়মোহন বলল, রাজা বাহাদুর বেদবাদের নেকাপড়া শেখাবার কথা কিছু বলেননি? জগমোহন গঙ্গানারায়ণের দিকে একবার ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ওসব কথা তুললে সর্বকার্য ভণ্ডুল হয়ে যাবে। বুঝলেন মিস্টার হেয়ার, এমনিতেই 5 রকম কথা উঠবে। লোকে বলবে আমরা বুঝি ঘরের মেয়েদের মেম বানাবার হুজুগে মেতেছি। লোকে তো সু দেখে না, কুটাই বড় দেখে। কেউ হয়তো আমাদের চরিত্রে কটাক্ষ করবে। রায়মোহন জিভ কেটে বলল, না মশাই, ও কথা বলবেন না। আর যার সম্পর্কে যাই বলুক, আপনার মতো দেবতুল্য মানুষের চরিত্র তুলে কথা বললে ধর্মে সইবে না। জগমোহন উদারভাবে বললেন, সবাই কি সব বোঝে? হেয়ার সাহেব বললেন, আপনারা বিজ্ঞ, আপনারাই ভালো বুঝিবেন। বিধবাদের প্রয়োজন নাই, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকাদের লইয়াই কার্য শুরু হোক। জগমোহন বললেন, বসুন মিস্টার হেয়ার, অনেক কথা আছে। পুরুষেরা যেসব কেতাব পড়ে, বালিকারাও কি সেই সব কেতাবই পড়বে? আমার তো মনে হয় বালিকাদের জন্য নীতিশিক্ষার পৃথক পাঠ্য বই লেখানো দরকার। স্কুল বুক সোসাইটি এই কাজে সাহায্য করবে। হিয়ার সাহেব বললেন, আমি আলোচনা করিব, পরে আসিয়া আপনার সহিত কথা কহিব। আগে ভোলানাথকে দেখিয়া আসি, তার কোনো ব্যাধি হইয়াছে? জগমোহন বললেন, ভোলানাথ? ও, বাড়ির ভোলা? 2 দিন ধরে তার অনেকবার দাস্ত পায়খানা হচ্ছে শুনেছি। জগমোহন বিষয়টিতে কোনো গুরুত্বই দিলেন না। তিনি অনেক বৃহৎ বৃহৎ সমস্যা নিয়ে চিন্তিত। ভাইপো ভাগ্নেদের সামান্য অসুখের ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার। হেয়ার সাহেব বেরিয়ে এলেন গঙ্গানারায়ণকে নিয়ে। গঙ্গানারায়ণ মনে মনে বলল, বিন্দু, তোর ভাগ্য খারাপ। এই জীবনে তুই আর কিছু পাবি না, পরজন্মের যেন বিধবা না হোস। হেয়ার সাহেব যেন ঠিক তার মনের কথাটি পড়ে ফেলে মুখ ঝুঁকিয়ে গঙ্গানারায়ণের কানে কানে বললেন, প্রিয় বৎস, দেখিয়া লইও,
ক্রমে ক্রমে বিধবা বালারাও বিদ্যালয়ে আসিবে। যদি আমি আর 10 বৎসর বাঁচি, তবে সকল শ্রেণীর বালিকাদের জন্যে শিক্ষার দ্বার উন্মুক্ত করিয়া যাইব। এই আমার শেষ ইচ্ছা। কথাটা শুনে গঙ্গানারায়ণের শরীরে খানিকটা রোমাঞ্চ হলেও সে তেমন খুশি হতে পারল না। 10 বছর পর বিন্দুবাসিনীর কি আর পড়াশোনা করার আগ্রহ থাকবে? অত বেশি বয়সে সে স্কুলে যাইবেই বা কি করে? পাশের গৃহটির দ্বার খোলা, বৈঠকখানাটি খাঁ খাঁ করছে। গঙ্গানারায়ণ প্রথমে একতলা ভেতরে ঢুকে ভোলানাথের নাম ধরে ডাকাডাকি করতে লাগলো। অচিরেই ভোলানাথের বাবা বিরাজমোহন নেমে এসে ওদের দেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন। হেয়ার সাহেবের হাত জড়িয়ে ধরে বলতে লাগলেন, সাহেব, আপনি এসেছেন, কিন্তু ভোলা বুঝি বাঁচে না। ভোলানাথ চলৎশক্তিহীন হয়ে দ্বিতলের এক কক্ষে শুয়ে আছে শুনে হেয়ার সাহেব বললেন, আমি কি উহাকে উপরে যাইয়া দেখিতে পারি? হেয়ার সাহেবকে শুধু যে উপরে নিয়ে যাওয়া হলো তাই না, ভোলানাথের মা ও পিসি উপস্থিত রইলেন সেখানে। হেয়ার সাহেব যেন এই গৃহের একজন পরম আত্মীয়। ভোলানাথ একখানি পালঙ্কে দুহাত ছড়িয়ে শুয়ে আছে, মুখখানি দারুণ বিবর্ণ, চোখ বোজা। বিরাজমোহন তার মাথার কাছে গিয়ে বললেন, বাবা ভোলা, দেখো কে এসেছে, একবারটি চোখ মেলো। ভোলানাথ অতি কষ্টে চোখ মেলল। চিনতে পারলো কিনা বোঝা গেল না, কিন্তু কিছু একটা কথা বলতে গিয়ে ওয়াক তুলে বমি করলো। সেই বমি খানিকটা পড়ল বিছানায়, খানিকটা মেঝেতে। হেয়ার সাহেব বিড়বিড় করে বললেন, কলেরা। শহরে সর্বত্র কলেরার মহামারী শুরু হইয়াছে। প্রতি বৎসর গ্রীষ্মকালে এমন হয়, বৃষ্টি না নামিলে কমিবে না। তারপর তিনি বিরাজমোহনের দিকে তাকিয়ে বললেন, আমি একটি সময়ের জন্যই ও এক পাত্র জল চাই, সত্তর আনিয়া দিবেন কি? গঙ্গানারায়ণকে তিনি নিম্ন স্বরে বললেন, তোমাদিগের হিন্দুদিগের গৃহগুলি বড় অপরিচ্ছন্ন। রোগীর কক্ষ সর্বদা উত্তম রূপে পরিষ্কার রাখা কর্তব্য। তোমরা ইহা পালন করো না বলিয়াই রোগ বেশি ছড়ায়। জল ও ঝাঁটা এসে পৌঁছানো মাত্র হেয়ার সাহেব নিজে সেই বমি পরিষ্কারে প্রবৃত্ত হলেন। অমনি হা হা করে উঠল বাড়ির লোক। বিরাজমোহন সাহেবের হাত থেকে ঝাঁটা কেড়ে নিতে এলো। হেয়ার সাহেব কিছুই শুনলেন না, কাজ শেষ করে বললেন, আমি এই ছাত্রটিকে রাখিয়া যাইতেছি। ভোলা বমন করিবা মাত্র সে পরিষ্কার করিবে। আমি উহাকে এই দায়িত্ব দিয়াছি। বুড়ো একখণ্ড পরিষ্কার বস্ত্র চাই। দ্বারের কাছে দাঁড়িয়েছিল 8-9 বছরের এক বালিকা। সে তার শাড়ির আঁচলটা ফ্যাঁস করে ছিঁড়ে ফেলে সেই টুকরোটা এগিয়ে দিল সাহেবের দিকে। মেয়েটিকে চিনতে পারল গঙ্গানারায়ণ। মাত্র মাস 6 আগেই সে এ বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গেছে। এই মেয়েটি ভোলানাথের স্ত্রী মণিকুমারী। ভোলানাথের অসুখের জন্যই নিশ্চয়ই তাকে আনানো হয়েছে পিতৃগৃহ থেকে। হেয়ার সাহেব সেই বস্ত্রখণ্ড জলে ভিজিয়ে ভোলানাথের মুখখানা ভালো করে মুছে দিতে দিতে মৃদু স্বরে বলতে লাগলেন, ভোলা, মনে জোর আনো, তোমাকে বাঁচিতেই হইবে। ভোলা, জীবন বড় সুন্দর, ইহা ছাড়িয়া যাইতে নাই। না ভোলা, আমরা তোমাকে রাখিব। ভোলানাথ চোখ বুজেই রইল। অসহ্য যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে উঠছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। তার চোখের দুপাশে বিন্দু বিন্দু জল। হেয়ার সাহেব ভোলানাথের চিকিৎসা বিষয়ে কিছু খোঁজ খবর নিলেন। বড় বড় কবিরাজরা ভোলানাথকে দেখে প্রায় জবাব দিয়ে গেছে। হেয়ার সাহেব জিজ্ঞেস করলেন, মেডিকেল কলেজের ছাত্রদের চিকিৎসার উপর আপনাদিগের ভরসা আছে কি? ভোলানাথের মা বললেন, সাহেব, আপনি যা বলবেন আমরা তাই শুনব। হেয়ার সাহেব বললেন, তবে আমি পত্র দিতেছি, শীঘ্র কাহাকেও তথায় প্রেরণ করুন। হেয়ার সাহেব আর সেখানে বেশিক্ষণ রইলেন না। যাবার সময় গঙ্গানারায়ণকে বলে গেলেন, আগামী করল কলেজে তুমি আমাকে ভোলার সংবাদ দিও। হেয়ার সাহেব দ্বারের কাছে যেতেই মানকুমারী হঠাৎ আত্মস্বরে কেঁদে উঠল। সকলেই থমকে গেল এক মুহূর্ত। হেয়ার সাহেব মুখ ফেরালেন। তার দু চোখে জল। খুব সম্ভবত ভোলার সম্পর্কে তিনি নিজেও খুব আশা পোষণ করেন না। ধরা গলায় তিনি বললেন, মন দুর্বল করিও না মা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তারপর তিনি দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে। কিন্তু পরদিন গঙ্গানারায়ণ কোনো সংবাদ দেবার আগে নিজেই এক সাংঘাতিক সংবাদ শুনল। গঙ্গানারায়ণ সেদিন ভোলানাথের সেবার জন্য বেশিক্ষণ থাকতে পারেনি। বিরাজমোহন খানিক বাদে প্রায় জোরাজুরি করেই তাকে বাড়িতে পাঠিয়ে দিল। গঙ্গানারায়ণ যে বড় মানুষের ছেলে তা তিনি জানেন।
সংক্রামক রোগীর পাশে বসে থেকে যদি সেও অসুখ বাঁধিয়ে বসে, তাহলে বড় লজ্জার ব্যাপার হবে। গঙ্গানারায়ণ যেতে চায়নি, কিন্তু ভোলানাথের মা পর্যন্ত বললেন, এবার তুমি বাড়ি যাও বাবা, আমরা তো রয়েইছি, তোমার জননী আবার তোমার জন্য চিন্তে করবেন, আবার না হয় কাল এসো। পরদিন সকালে বঙ্কু গঙ্গানারায়ণের বাড়িতে এসে হাঁফাতে হাঁফাতে বলল, মহা সর্বনাশ হয়েছে, শিগগির চ। গঙ্গানারায়ণ শিউরে উঠে জিজ্ঞেস করলো, ভোলা কি? বঙ্কু বলল, ভোলার খবর জানি না, হেয়া সাহেব মারা গেছেন। একটুক্ষণ থমকে থেকে তারপর দুই বন্ধুই কেঁদে উঠল টুকরে। দুই নবীন যুবকের মুখে আহত বিস্ময়। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত শোকের মর্ম তারা যেন ঠিক বুঝতে পারছে না, শুধু চক্ষু দিয়ে অবিরাম জল পড়ছে। গঙ্গানারায়ণের মুখখানি বিবর্ণ রক্তহীন হয়ে গেছে। হেয়া সাহেব থাকতেন লালবাজারের বাঁদিকে গ্রে সাহেবের বাড়িতে। পালকি ডাকার সময় হলো না, দুজনে ছুটতে লাগলো সেদিকে। ততক্ষণে শহরের বহু লোকই ছুটছে খবর শুনে। গঙ্গানারায়ণের কাছে খবরটা এত আকস্মিক যে কিছুতেই যেন সে বিশ্বাস করতে পারছে না। কাল যে মানুষটি তাদের বাড়িতে এসেছিল, অতক্ষণ যার সঙ্গে সে ছিল। গ্রে সাহেবের ভবনের সম্মুখ ভাগে লোকে লোকারণ্য। কোনো ব্রিটিশ ব্যক্তির বাড়ির সামনে এর আগে এত দেশীয় মানুষ জড়ো হয়নি। বস্তুত এই শহরের আর কোনো ঘটনাতেই বুঝি একসঙ্গে এত মানুষের সমাবেশ হয়নি কখনো। হিন্দু স্কুলের বর্তমান প্রাক্তন কোনো ছাত্রই বাদ যায়নি। এসেছে ডিরোজিও শিষ্যরা, সম্ভ্রান্ত বুনিয়াদি ঘরের ব্যক্তিরাও আসছে এক এক করে। গঙ্গানারায়ণের বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে আছে গোল হয়ে। এমনকি যে মধুর ঘুম ভাঙে বেশ বেলায়, সেও হাজির হয়েছে আজ। মধু মুখে অনেক লম্বা চওড়া কথা বলে, শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্পর্কে অশ্রদ্ধেয় উক্তি করতে ভালোবাসে, কিন্তু আসলে তার মনটি বড় নরম। সেও মুখ লুকিয়ে কাঁদছে ফুঁপে ফুঁপে। যারা দেরিতে এসেছে তারা বারবার শুনতে চাইছে সব খবর, কিভাবে হেয়া সাহেবের মৃত্যু হলো। সে কথা শতবার বলা বলি করে বা শুনেও আঁশ মিটছে না। রাত 1টায় ঘুম থেকে উঠে হঠাৎ হেয়া সাহেব বমি করতে শুরু করলেন। পেটে অসহ্য ব্যথা, তবু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি স্থিরভাবে রইলেন। তার সর্দার বেহারাকে ডেকে তুলে তিনি বললেন, বাপু, একবার গ্রে সাহেবের নিকট যাও তো, তাহাকে গিয়া বলো আমার জন্য একটি সবাধার তৈয়ার করিয়া নিয়ে আসিতে। সে কথা শুনে বেহারারা বাইরে গিয়ে তার স্বরে চিৎকার করে কেঁদে উঠল। সেই চেঁচামেচিতে জেগে উঠল আরো অনেকে। ছুটে এলেন গ্রে সাহেব। সেই গভীর রাতেই চিকিৎসকের জন্য পালকি পাঠানো হলো। তার প্রিয় ছাত্র মেডিকেল কলেজের সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন প্রসন্ন মিত্তির রাত জেগে বসে রইল পাশে। পেটের বেদনা প্রশমনের জন্য সে ব্লিস্টার লাগাচ্ছিল। একসময় হিয়া সাহেব বললেন, প্রিয় বৎস, ওই বেলেস্তারা সরায়ালো, এবার আমি শান্তিতে মরি। ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছেন। জুড়ি গাড়ি, ল্যান্ডো, ফিটনে ভরে গেল পল্লী। আকাশে গুম গুম করে গজরাচ্ছে মেঘ। বাতাসের বেগ ক্রমেই প্রবল হচ্ছে। রেভারেন্ড চার্লস আয়ার এসে পৌঁছাবার পর শুরু হলো সব যাত্রা। অমনি সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। কিন্তু মিছিল ছত্রভঙ্গ হলো না। একজনও কেউ বৃষ্টির ভয়ে সভানুগমন বন্ধ করল না। নিঃশব্দে নতমস্তকে সবাই চলল গোলদিঘির দিকে, সাহেবদের জন্য নির্দিষ্ট বেরিয়াল গ্রাউন্ডে নয়। ডেভিড হেয়ারের সমাধি হবে তার স্বপ্নজগৎ হিন্দু কলেজের কাছে। তার শেষকৃত্যের ব্যয় বহন করবে জনসাধারণ। গঙ্গানারায়ণের মনে পড়ছে অনেক কথা, বিশেষত গতকালের কথা। হেয়া সাহেব বলেছিলেন বৃষ্টি নামলে কলেরা প্রকোপ কমবে। উনি নিজেও এই বছরের কলেরার শেষ শিকার হয়ে বৃষ্টি নামিয়ে দিয়ে গেলেন। রাস্তায় জল জমে গেছে। সেই জল ঠেলে যেতে যেতে গঙ্গানারায়ণের কানে অনবরত একটা কথা বাজতে লাগলো। হেয়া সাহেব কাল অন্তত দুবার তাকে বলেছিলেন, যদি আর 10 বৎসর বাঁচি, যদি আর 10 বৎসর বাঁচি। উনি বাঁচতে চেয়েছিলেন, বলেছিলেন জীবনটা কি সুন্দর, আরো অনেক কাজ করতে চেয়েছিলেন। গঙ্গানারায়ণের চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা মিশে যেতে লাগলো বৃষ্টির সঙ্গে। সন্ধ্যের মুখে আবার একদিন গুপি শ্যাকরার দোকানে ঝাঁপ ঠেলে ঢুকলো রায়মোহন। গুপি তখন বেরুবার উদ্যোগ করছিল। রায়মোহনকে দেখে বসে গেল। ঘোষাল মশাই যে, বহুত দিন পায়ের ধুলো দেননি এদিকে, ভাবলুম বুঝি গরিবকে ভুলেই গেলেন। বেতের মোড়ায় হাঁটু উঁচু করে বসে পানে ঢিবে বার করল রায়মোহন।
গুপিকে একটি দিয়ে নিজে একটি মুখে পুরে বলল, দিন দিন যত গরিব হচ্ছিস গুপি, তেমনি তোর ভুঁড়িখানাও তো দিব্যি নেওয়াপাতি হচ্ছে বেশ। ওদিকে নজর দেবেন না, গরিবের তো এটাই সম্বল, আরো বেশি দুদিনের জন্য জমিয়ে রাখতে হয়। বসত বাড়িতে একতলা থেকে দোতলা করেছিস দেখলুম যেন, সেজন্যই তো হাত একেবারে খালি, বাড়ি করতে তো একেবারে সর্বশান্ত হলুম। এমন সর্বশান্ত হওয়াও ভাগ্যের কথা। তা একদিন বাড়িতে ডেকে লুচিমন্ডা খাওয়া, তোর বাড়ি মানে তো আমাদের বাড়ি, আমাদেরই টাকায় করেছিস যখন। আপনাদের মতন লোক এই অধমের কুড়েতে আসবেন, এ তো মহাভাগ্যের কথা। কবে পায়ের ধুলো দেবেন বলুন? সহজে দিতে পারবো না, এখন পায়ের ধুলো বড় আক্কারা। যা বৃষ্টি বাদলা চলছে, আমাদের এই চিতপুরের রাস্তায় তো মেঘ ডাকলেই হাঁটু জল, পদ কাদা দিতে পারি। তাই দেবেন না হয়, আপনার পা ধুয়ে একটু চরণামৃত খেয়ে নেব। কি ব্যাপার রে গুপি, এত খাতির করছিস কেন রে আমাকে? অতিভক্তি কিসের লক্ষণ যেন? আপনাকে খাতির করব না, তা করব কাকে? আগে পায়ে হেঁটে ঘুরতেন, তারপর দেখলুম পালকি ধরেছেন, এখন আবার দেখছি জুড়ি গাড়ি হাঁকাচ্ছেন। গত মঙ্গলবার আমার পাশ দিয়ে ধাঁ করে চলে গেলেন, আমি কত ডাকাডাকি করলুম, আপনি গ্রাহ্যই করলেন না। তবে বড় খুশি হয়েছি, আপনার উন্নতি দেখলে আমাদেরও আনন্দ হয়। র র আর কটা দিন সবুর করো, আরো কত দেখবি। এই তো সবে ছিপ ফেলেছি, এক্ষুন জুড়ি গাড়ি হাঁকাচ্ছি, এরপর দেখবি তেঘুড়ি চৌঘুড়ি হাঁকাবো, নিজের, একেবারে নিজের। সেদিনকে তবে কার গাড়িতে যাচ্ছিলেন? আপনার নিজের নয়? না রে পাগলা, ও গাড়ি রামকমল সিংহির। সিংহি বাড়িতে আবার ভিড়লেন কবে? এই যে কদিন খুব সরকার মশাইয়ের সঙ্গে ঘুরুঘুরি করছিলেন, তেনাকে ছেড়ে এবার বুঝি রামকমল সিংহিকে ধরলেন? ছাড়িনি, তেনাকেও ছাড়িনি, দুজনকে দুহাতে খেলাচ্ছি বুঝলি, পুকুরের দুঘাটে চার পেলেছি। তাহলে আপনাকে একটা কাজ করতেই হবে আমার জন্যে। বাবু রামকমল সিংহি শুনলুম শিগগিরই ছেলের বিয়ে দিচ্ছেন, কিছু না হোক লাখখানেক টাকা খরচ হবে নিশ্চয়। লাখখানেক কি রে বেটা, 1 লাখ তো আমার মতো 12 ভূতে লুটে পুটেই খাবে। শুনছি গয়নার হিসেবেই হয়েছে 2.5 লাখ। খুশান মশাই, ওর থেকে আমায় কিছু কাজ ধরে দিতেই হবে, 1,050 পেলেই আমার যথেষ্ট। নিঃশব্দ হাসিতে রায়মোহনের মুখখানা কুঁচকে গেল, তার হাসির মধ্যেও খানিকটা হিংস্রতা আছে। এই পৃথিবীর কাছে কখনো নিজে জব্দ হয়ে যাবার আগেই সে নানা রকম বুদ্ধির প্যাচ খেলিয়ে দিতে চায়। বা হাতে তুলে গুপির দিকে অভয় মুদ্রা দেখিয়ে সে বলল, এই কথা, মোটে 50,000 পেলে তুই সন্তুষ্ট? আগে হ্যাঁ, যদি আরো বেশি কাজ দিই? সে আপনার দয়া। বিধু মুখুজ্জেও মেয়ের বিয়ে লাগাবে, সে খবর শুনেছিস? কোন বিধু মুখুজ্জে? যিনি বড় উকিল? হ্যাঁ, আমাদের রামকমল সিংহির ফেফিগা। কি বললেন? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এটুকুও জানিস না? এসব জানলে তো আমিও বাজারে নেমে পড়তো, মুখ্য বলেই না সারাদিন আগুনের ধারে বসে হাঁপড় চালায়। সেই বিধু মুখুজ্জের বাড়িতে কাজেরও বায়না যদি জোগাড় করে দিই, তাহলে আপনাকে রোজ দুবেলা পেন নাম ঠুকবো। শুধু পেন নাম? হিস্সে দিবি না বেটা বজ্জাত? সেও আপনার দয়া, আপনি হিসে চাইলে কি আর আমি কখনো না বলতে পারি? টাকায় 1 আনা বাট্টা দিবি তো বল, এখন থেকেই কাজে লেগে যায়। সিংহির বাড়িতে মাধব শেখরার কাঁচ বাঁধা। দপ করে জ্বলে উঠল গোপী। আর 5জন নিরীহ দুর্বল মানুষের মতো সেও নিজের পেশায় কোনো প্রতিদ্বন্দ্বীর নাম সহ্য করতে পারে না। ইদানিং স্বর্ণকার হিসেবে মাধবের খুব খ্যাতি,
আন্দাজে ঢিল ছোঁড়ার মতো রায়মোহন ওর নামটা তুলেছে। মাধব? সে তো ১ নম্বরই চোর। বিশ্বকুম্ভ, বুঝলেন ঘোষাল মশাই, বিশ্বকুম্ভ। এই বলে দিলাম আপনাকে, ও বুকে খোঁড় বেটাকে কেউ সেঁকো বিষ খাওয়াতে পারে না। তবেই বোঝ, মাধবকে সরানো চারটিখানি কথা নয়। দোস্তর মতন মেহনত করতে হবে, বুদ্ধি খরচা করতে হবে। কিছু আগাম দে। আগে একবার বললে বুঝি কথা বুঝিস না? দুবার তিনবার করে বলতে হবে। কিছু আগাম দে আমায়। এত বড় একটা কাজের পত্তন করব, কিছু মালকুড়ি ছাড়তে হবে না? আগাম? এখন তো আমার হাতে কিচ্ছু নেই। আগে কাজ করি, বাবুদের কাছ থেকে পয়সা পাই, তারপর কড়াই ক্রান্তিতে আপনার হিসেব বুঝে দেব। আরে বেটা, আগে দারোয়ানগুলোকে হাত করতে হবে না? সেজন্য খরচাপাতি নেই। এসব বড় বাড়ির দারোয়ানরা এক একজন কাঁচা খেকো দেবতা। এদের খুশি না করে কিচ্ছুটি করার উপায় নেই। গোসাল মশাই, বিশ্বাস করুন, হাতে একেবারে খালি। দে দে বেটা, বেশি ভ্যানতারা করিস না। শুভ কাজে অমন ব্যাগরা দিতে নেই। অন্তত 50টা টাকা বার কর। আজ নয়, আর একদিন বড়। তবে কি মাধবের কাছে যাব বলতে চাস? তোর ভালো চাই বলেই বলছি, নইলে আগ বাড়িয়ে আমার এত গরজ দেখাবার টাকাটা কি? সিংহি বাড়িতে একবার যদি ঢুকতে পারিস, টিকটিকি হয়ে ঢুকবি, 5 বছর বাদে কুমির হয়ে বেরিয়ে আসবি। তবে আজ 30 টাকা নি। এই তো, অমনি দরাদরি শুরু করে দিলি। স্বভাব চায় না মোলে, অভাব যায় না দুলে। স্বভাবটা যাবে কোথায়? লাখ লাখ টাকার কারবার, আর তুই 10-20 টাকা নিয়ে ঝামেলা করছিস। 35 নিন, তার বেশি আজ আর কিচ্ছুতেই দিতে পারবো না। আর একটু ওঠ, আর একটু বার। আচ্ছা, বেশি কথার দরকার নেই, দে, 45ই দে। বাকি 5 টাকা তোর ছেলে মেয়েদের আমি মোয়া মিছরি খেতে দিল। অত্যন্ত অনিচ্ছার সঙ্গে গা মুচড়ামুচড়ি করতে করতে গুপি কাঠের ক্যাশ বাক্সটা খুলল। ঘর থেকে টাকা বার করে দিতে গুপির যেন হাড় বাজরা ভেঙে যায়। কিন্তু উপায়ও তো নেই। রায়মোহন ঘোষালের সঙ্গে সে কথাই এটে উঠতে পারবে না। কাজটাও বড় বেশি লোভনীয়। এইসব বড় মানুষদের বাড়ির একটা বিয়ের কাজ করেই অনেকে ভাগ্য ফিরিয়ে নেয়। মাধবের নাম করেই রায়মোহন গুপির একেবারে ঠিক জায়গায় ঘা দিয়েছে। মাধবের কাছ থেকে কাজ কেড়ে নেবার আনন্দে গুপি 50-100 টাকা অনায়াসে জলাঞ্জলি দিতে পারে। টাকাগুলো গুনে বেনিয়ে নেয়, জেবে ভরে নিয়ে রায়মোহন তৃপ্তির হাসি হাসল। নিজের কৃতিত্বে সে নিজেই মুগ্ধ। উদারভাবে সে আবার পানের ঢিবেটা বাড়িয়ে দিল গুপির দিকে। তাহলে কাজ ঠিক হাসিল হবে তো ঘোষাল মশাই? তুই নিশ্চিন্তি থাক, তোর বাড়ি এবার 3 তলা হলো বলে। আজ মাল আনেননি কিছু? না। তাহলে এবার গা তোলা যাক। আজ খবর টবরও কিছু শোনালেন না। বস, আরো কাজ আছে। খবর আর কি, দেশে মরক লেগেছে। ওলা উঠায় কত মানুষ পটাপট মরে যাচ্ছে। লোকে মরা পুরো বড় ফুরসত পাচ্ছে না। গঙ্গায় হাজারে হাজারে সব ভাসছে। দেখে আয় গে, সে এক দেখার মতো জিনিস। রাম কহ, ও আবার কেউ দেখতে যায়? ঘাটে এত মরা ভাসছে যে সাহেবরা জাহাজ ভিড়তেও পাচ্ছে না। বড় বড় কর্তারা এই নিয়ে মিটিং করতে লেগেছে। এমন মরকের কথা জন্মে শুনিনি। এর মধ্যে শুনলুম দ্বারকানাথ ঠাকুর বিলেত থেকে ফিরলে। গুপি চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো, বলেন কি? উনি বিলেত গেলেন কবে? কিছুই শুনিনি তো। কালাপানি পেরুলেন? জাত ধর্ম সব জলাঞ্জলি দিলেন? ওর আর জাত ধর্ম আছে কি? বড় মানুষদের যাতে কখনো ফসকা পড়ে? কেউ পাতি দিতে গেলে তাদের গিয়ে চাঁদের জুতি কষাবেন, অমনি সব ঠিক হয়ে যাবে। ওর গুরু ঠাকুর কালাপানি পেরিয়েছিলেন, আর উনি পেরুবেন না? যাকগে, শোন, একছড়া সোনার হার দে তো আমাকে। ছোট হলেই চলবে, বেশি বড়র দরকার নেই। হার?
আপনি কিনবেন? গুপি যদি অতিরিক্ত বিষয়াপন্ন হয়ে পড়ে তাহলেও তাকে দোষ দেওয়া যাবে না। রাইমোহনই এদিক সেদিক থেকে হাত সাফাই করে আনা সোনার জিনিস বিক্রি করে গুপিকে। বস্তুত সেই উপলক্ষেই তার এখানে পদার্পণ ঘটে। আজ ঠিক তার বিপরীত ব্যাপার সংঘটিত হচ্ছে। হ্যাঁ রে বেটা, আমি কিনবো। কেন, ক্ষমতা নেই নাকি আমার সোনা কেনার? না, বলছিলুম কি আপনি নিজেই আবার বেশাদি করছেন নাকি? কদা বাড়াসনি, তোর কাছে হারটা কি আছে দেখা, আমার তারা আছে। গুপি ছোট বড় নানা মাপের 4-5টি হার বার করলো। কোনোটিতে পাথর লকেট বসানো, কোনোটি সাধারণ নকশা কাটা। এর মধ্যে থেকে একটি ছোট মফ চেন তুলে নিয়ে রায়মোহন জিজ্ঞেস করলো, এটা ওজন কর, দেখ কতটা সোনা। হারটি ছোট হলো বেশ ভারী, পুরো 1.5 ভরি। গুপি তার দর হাঁকলো 35 টাকা। রায়মোহন তাই শুনে গুপির থুতনিটা নেড়ে দিয়ে বলল, বাবা 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 বাবা, বলিহারি আক্কেল রে। আমি বেচতে এলে বলবি 19 টাকা ভরি, তার বেশি একটা আদলা না। আর আমাকে তুই বেচবি বেশি দরে? আগে আমার বাণীটা ধরবেন তো। চশম খোল, আমার কাছ থেকেও বাণী চাইছিস? অনেক দরাদরি করে 32 টাকায় রফা হলো। গুপি তার কমে কিছুতেই দেবে না। শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে রায়মোহন বলল, আচ্ছা দেখ, আর পারি না তোর সঙ্গে। ছোট বাক্সে হারটি ভরে দিতে দিতে গুপি বলল, কিন্তু ঘোষাল মশাই, এত ছোট হার তো কোনো হুড়ি পরির গলায় মানাবে না। লাল পাথর বসানোটি নিলে পারতেন, বেশ দেখনদার ছিল। তার দামটিও যে দেখনদার। দে দে, ওতেই হবে, তোকে আর পোঁপড় দালালি করতে হবে না। কার গলায় পরাবেন? চুপ মার। রায়মোহন যেন একটু লজ্জা পেয়েছেন মনে হয়, আর কথা বাড়াতে চায় না। মোড়া থেকে টক করে উঠে পড়ল, আর সঙ্গে সঙ্গে গুঁতো খেলো মাথায়। তার দৈর্ঘ্যের তুলনায় এ ঘরের ছাদটি যে নিচু, সে কথা তার প্রায়ই মনে থাকে না। চলি রে গুপি। দামটা দিলেন না? ও, ভুলেই গিয়েছিলাম, আমি নগদ দান গদির কারবারই পছন্দ করি, ধার ধর রাখা আমার স্বভাব নয়। বেশ সাড়ম্বরে রায়মোহন একটু আগে গুপিরই দেওয়া শিক্ষাগুলি বার করলো জেব থেকে। গুনে গুনে 32 টাকা তুলে দিল গুপির হাতে। তারপর কৌটোটির ট্যাকে গুজে নিষ্ক্রান্ত হলো। এবার গুপিও মুচকি হাসলো একটু। সব দুঃখেরই সান্ত্বনা আছে। রায়মোহন চিনতে পারেনি। এই হারটি রায়মোহন কিছুদিন আগে গুপির কাছে বিক্রি করে গিয়েছিল 28 টাকায়। গুপি তার উপর 4 টাকা লাভ রেখে দিল। ভাগ্যে না থাকলে এরকম দাঁও জোটে না। রায়মোহনের গন্তব্য বউবাজার। গুপির দোকান থেকে বেরিয়ে অদূরেই পথে পড়ল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। সেদিকে তাকিয়ে রায়মোহন একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িটির উপর তার রাগ আছে। রায়মোহন এই বাড়িতে ভিড়তে গিয়েছিল, কিন্তু ঠক্কর খেয়ে ফিরে এসেছে। দ্বারকানাথ ঠাকুরের বাড়ি যাতায়াত করতে পারলে দেশের 10টা লোকের কাছে ইজ্জত বাড়ে। রায়মোহনের কাকা দ্বারকানাথের বয়স্ক ছিলেন। তিনি অকালে চোখ বুজেছেন। খুড়োর জায়গায় উপযুক্ত ভাইপোরই কাজ পাবার কথা। তা দ্বারকানাথ তো এখন আর দিশি লোকদের আমলই দেন না। সাহেব শুভ ছাড়া কথা নেই, ঘুরে এলে খোদ সাহেবদের মুল্লুক থেকে। সে যাই হোক, তার ছেলে দেবেন্দ্র এখন লায়েক হয়েছে, বিষয়কর্ম দেখছে। তার এখন পারিশদের প্রয়োজন। গোড়ায় গোড়ায় দেবেন্দ্রবাবু যেরকম ফুর্তি ফাটতে শুরু করেছিল, তাতে বেশ আশা হয়েছিল রায়মোহনের। কয়েকবার সে ঘুরঘুর করেছিল দেবেন্দ্রবাবুর আশেপাশে, কিন্তু ঠিক পাত্তা পায়নি। দেবেন্দ্রবাবুর নাকি মতিগতি বদলে গেছে। মদ মেয়ে ছেলেতে আসক্ত, নাচ গানের আসর বসান না, পুরুষ মানুষের যোগ্য কাজ কিছুই করেন না। সংস্কৃত শেখার খুব ঝোঁক হয়েছে নাকি। এটা একটা অন্যায় কথা নয়? অত বড় বংশের ছেলে একটু আধটু বখামি না করলে আর 5জন লোকের অন্ন সংস্থান হবে কি করে? দেবেন্দ্রবাবুকে বাইরে আর প্রায় দেখাই যায় না, কিন্তু মেনিমুখ মদ্দার সঙ্গে দিনরাত কি সব গুজুর গুজুর ফুসুর ফাসুর করেন। রায়মোহন ঠিক তাল ধরতে পারছেন না। লোকে বলা বলি করছে দ্বারকানাথের মৌ সাহেবেরা
এক একটি গরুর পক্ষী। আর সেই মানুষের ছেলে হয়ে দেবেন্দ্রবাবু 4টি বায়েস পুষছেন। রায়মোহন মনে মনে বলল, কেটে যাবে, এসবও কেটে যাবে। এসব নিরামিষই ভরণ আর কতদিনের। জমিদার বাড়ির ছেলে রক্ত চাটবে না, এ কখনো হয়? যানবাজারে কমলা সুন্দরীর বাড়িতে আজ দারুণ আসর জমেছে। লখনৌ থেকে কালোয়াতি গানের এক ওস্তাদ আর তবলা বাজানদার আনিয়েছে রামকমল সিংহ। এসবই কমলা সুন্দরীর মনোরঞ্জনের জন্য। কমলা সুন্দরীর নৃত্যের খ্যাতি দিকবিদিক ছড়িয়েছে। সে আরো তালিম নিতে চায়। ব্যয়ের ব্যাপারে রামকমল সিংহের কোনো কার্পণ্য নেই। কমলা সুন্দরীর যে কোনো আবদার তিনি রক্ষা করতে প্রস্তুত। বাবু তো বাবু রামকমল সিংহ, এই কথা স্বীকার করছে সকলে। 5 জন লোক ডেকে নিজের রক্ষিতার নাচ দেখানো, এমন কাজ আগে কেউ কখনো করেনি। বাই নাচের আসর বসাতে হলে সকলেই বাইজি ভাড়া করে আনে, নিজের মেয়ে মানুষকে রাখে আড়ালে। কিন্তু কমলা সুন্দরীকে আর 5 জনের তারিফ করলে রামকমল সিংহ যেন আরো বেশি আনন্দে মেতে ওঠেন। সন্ধ্যে থেকে বসে নাচ গানের আসর। যানবাজারের বাড়িটি সম্প্রতি রামকমল সিংহ কিনেই ফেলেছেন। ইয়ার বন্ধুদের সেখানে নিমন্ত্রণ করে ডেকে আনেন তিনি। খাদ্য মধ্য থাকে অডেল, কিন্তু স্ত্রীলোক এই একটি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফুর্তির মাত্রাও চড়তে থাকে। কমলা সুন্দরীর গাত্রবর্ণ ভ্রমর কৃষ্ণ, লাল রঙের ঘাগরা ও ওড়নায় তার পছন্দ। আসরের মাঝখানে তাকে মনে হয় একটি ঘুরন্ত রক্তবর্ণের শিখা। একবার নাচ থামলেই কেয়াবাত কেয়াবাত এনকর এনকর চিৎকারে হুলস্থুল পড়ে যায়। উত্তেজনা যখন তুঙ্গে, তখনই একসময় রামকমল সিংহ উঠে আসরের মাঝখানে এসে কমলা সুন্দরীর কোমর বেষ্টন করেন। সে সময় যুগল নৃত্যের জন্য সমস্বরে অনুরোধ আসে, মুহুমুহু। কিন্তু রামকমল সিংহ সকলের সামনে নিজেকে এতটা খেলো করতে চান না। তার মুখে ফুরফুরে হাসি, চক্ষু ঢুলু ঢুলু। তিনি সেই অবস্থায় কমলা সুন্দরীকে পাশে শয়নকক্ষে নিয়ে গিয়ে দ্বার বন্ধ করে দেন। এই প্রকার ব্যবহারে রামকমল সিংহ বেশি আনন্দ পান। লাস্ট সময়ে কমলা সুন্দরী যখন উপস্থিত ভদ্র 5 জনের কাছে কামনাময়ী হয়ে ওঠে, যখন সে সকলেরই বুকে লালসা বন্যি জেলে দেয়, সেই সময়ই রামকমল সিংহ যেন তাদের বোঝাতে চান, দেখো, এই রমণী শুধু আমারই অঙ্কশায়িনী। রায়মোহন এই আসরে নিয়মিতই উপস্থিত থেকে এই মজা দেখে। আজ সে সেই গৃহের কাছাকাছি গিয়েও অন্দরে প্রবেশ করল না। প্রথমে ভেবেছিলেন কিছুক্ষণ অন্তত বসে খানিকটা পরশময়ীপদী সুরা টেনে আসবে, কিন্তু মন বদল করে ফেলল। সে চলল বউবাজারের দিকে। ছিপ 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 করে বৃষ্টি পড়ছে। ছাতা সঙ্গে রাখে না রায়মোহন, ভিজতেই লাগলো। লম্বা লম্বা পা ফেলতে লাগলো খানাখন্দ বাঁচিয়ে। তার মনের মধ্যে একটা দোটানা চলছে। তার ফুর্তিপ্রিয় মনটা তাকে টানছে পেছনের দিকে। গান বাজনা সম্পর্কে তার একটা সহজাত প্রীতি আছে। প্রথম যৌবনে সে অনেক শখ করে সঙ্গীতের চর্চা করেছিল। তখন উদ্দেশ্য ছিল বিশুদ্ধ আনন্দ। এখন অবশ্য সে সঙ্গীতকে অন্য কাজে লাগায়। তবু এখনো উঁচু জাতের গান তাকে আকৃষ্ট করে। সঠিক তালের নাচের মধ্যে সে লাস্য ছাড়া আরো কিছু পায়। কমলা সুন্দরী রামকমল সিংহের বলতে গেলে কৃতা রমণী। সেদিকে রামমোহনের নজর নেই, কিন্তু তার নাচ দেখলে তবু অন্তত নাচটাই দেখা হয়। তাছাড়া সন্ধ্যের পর মজলিসে মজলিসে সময় কাটানো তার অনেক কালের অভ্যেস। দুপাত্তর টানার জন্য গলার ভেতরটা শক শক করছে। অথচ এই কথা রায়মোহন বোঝে যে একবার ওই মজায় মজলে সে আর সহজে বেরুতে পারবে না। প্রায় রাতেই রায়মোহন কমলা সুন্দরীর নাচঘরের ফরাসেই গড়াগড়ি দেয়। আবার হিরেমনির কাছেও 5-7 দিন আসা হয়নি। সেই জন্য রায়মোহন একটু একটু অপরাধী বোধ করে। শেষ পর্যন্ত পিছুটান উপেক্ষা করে সে জোরে জোরে পা চালালো। পায়ের ইংলিশ জুতো জল কাদায় মাখামাখি। মসজিদের পাশের পুকুরে ভালো করে পা ধুয়ে নিয়ে সে এসে দাঁড়ালো হিরেমনির বাড়ির সামনে। এই গৃহ আজ বর্ণহীন, জানলাগুলি বন্ধ। ভিতরে কোনো জনমনুষ্য আছে বলেই বোঝা যায় না। রায়মোহন অবাক হলো না। সদর দ্বার খোলাই ছিল। সে ভেতরে ঢুকে পড়ল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পা ঘষে ঘষে কোনো ক্রমে সে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। হিরেমনির নৌকরটি পালিয়েছে। রায়মোহন আগের দিন এসেই দেখেছিল তার বদলে কাজ করছিল একটি পশ্চিমা স্ত্রীলোক। আজ বোধহয় সেও নেই। হিরেমনি আছে তো? উপরে উঠে এসে বড় ঘরটির দরজা ঠেলে সে সভয়ে ডাকল, হিরে, হিরেমনি। এই ঘরটিও অন্ধকার প্রায়।
এক কোণে একটি মাটির মাসলায় তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি করে। ঘরে কেউ আছে কিনা বোঝা যায় না। 2-3 বার ডাকবার পর ক্ষীণ গলায় সাড়া এলো, কে? নিশ্চিত হয়ে রায়মোহন ঢুকে পড়ল ঘরে। চক্ষু সংকুচিত করে আধার সয়ে নিয়ে এসে দেখল জাজিমের উপর লম্বমান এক নারীকে। কেমন আছিস শিরেমণি? তুমি ফেরে এছো? রায়মোহন চলে গেল তুষের মাসলার কাছে। সে জানে পাশেই গন্ধক মাখানো টুকরো টুকরো পাটখড়ি রাখা থাকে। হাতড়ে হাতড়ে সেই রকম একটি পাটখড়ি পেয়ে সে তুষের আগুনের মধ্যে ঠেসে ধরল। অমনি ফস করে জ্বলে উঠল সেটা। সেই জ্বলন্ত পাটখড়ি উঁচু করে ধরে সে জিজ্ঞেস করল, মোমবাতি কোথায় রে? বেশি খুঁজতে হলো না, মোমবাতি সে নিজেই পেল। সেটা ধরাবার পর সে বলল, একটা গামোচা কোথায় পাই বল দেখিনি, মাথাটা ভিজে জবজবে হয়ে গেছে। ম্লান আলোয় মেঘলুপ্ত চাঁদের মতো দেখায় হিরেমণির মুখখানি। দু চোখের নিচে মৃত্যুর পাণ্ডু রং, শরীর কঙ্কালসার, কণ্ঠে জোর নেই। তবু হিরেমণি বলল, পোড়ামুখো মুনিষী, তুমি ফের মরতে এসো এখানে? দূর হও, দূর হও। রায়মোহন হেসে বলল, আশা মাত্রই দূর দূর করছিস কেন রে? লোকে কুকুর বেড়ালকেও এমনি ভাবে তাড়ায় না। হিরেমণি বলল, তোমায় কতবার আসতে বারণ করেছি, আমি তো মরতে বসেছি, তোমারও মরার স্বাদ হয়েছে বুঝি? হিরেমণি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। তার ধারণা তার সংস্পর্শে এলে রায়মোহনও পড়বে সেই অসুখে। 3 মাস হয়ে গেল হিরেমণিকে আঁকড়ে আছে এই কাল রোগ, নিচ্ছেও না, ছাড়ছেও না। হিরেমণির কাছে অনেক দিনই আর কেউ আসে না। তার জিনিসপত্রও ক্রমে ক্রমে উধাও হয়ে গেছে। যৌবন চলে গেলে বারবনিতার আর কিছুই থাকে না। কিন্তু হিরেমণির বয়স এখনো 20 পূর্ণ হয়নি। তবু তার এই কি দূরদৃষ্ট। চাঁদু কোথায়? চাঁদু ঘুমুচ্ছে পাশের ঘরে। এই সন্ধ্যাবেলা ঘুমুচ্ছে? খেয়েছে কিছু? তোমার অত কথার দরকার কি? মোলো, অমন কথায় কথায় মুখ জানটা দিচ্ছিস কেন? ছেলেটা খেয়েছে কিনা জানবো না? সেদিন যে মাগিকে দেখে গেছিলুম, তোদের রান্না করে দিচ্ছে, সে গেল কোথায়? কে জানে। রায়মোহন একটা দীর্ঘশ্বাস ফেলল। বেঘরে মরতে বসেও হিরেমনের অহংকার যায়নি। সে কিছুতেই রায়মোহনের কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। রায়মোহন টাকা দেওয়ার চেষ্টা করলে ছুঁড়ে ফেলে দিয়েছে। হিরেমনির ছেলে চন্দ্রনাথের বয়স এখন 3 বছর। মায়ের এই অসুখে তারও দুরবস্থার এক শেষ হচ্ছে। কেই বা দেখাশোনা করবে? যা অবস্থা, তাতে চোর ডাকাতরা যে কোন দিন মা ছেলেকে কেটে কুটে বাকি সব জিনিসপত্রও নিয়ে চলে যাবে। রায়মোহনের সংসারে কেউ নেই, কবেই সব উচ্ছন্নে গেছে। সুতরাং চন্দ্রনাথকে সে নিজের কাছে নিয়ে রাখতেও ভরসা পায় না। আর কার কাছেই বা রাখবে? বেশ্যার ছেলেকে কে নেবে? পাশের ঘর থেকে ঘুমন্ত চন্দ্রনাথকে তুলে নিয়ে এলো রায়মোহন। ছেলেটার চোখের নিচে শুকনো জলের দাগ। তাই দেখে কঠিন হৃদয় রায়মোহনেরও বুকটা একটু মুচড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাগও হলো তার। হিরেমনির পাশে বসে সে ফিস ফিস করে জিজ্ঞেস করল, তুই এখনো বল হিরেমণি, এ ছেলে কার? আমি তার গলায় গামছা দিয়ে এখানে হির হির করে টেনে আনব, গোটা কলকাতা শহরে খবর রটিয়ে দেব। হিরেমণি ফোঁস করে উঠে বলল, ফের ওই কথা, দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। ছেলে আমার, ভগবান আমায় দিয়েছেন। এ কি বিস্ময়কর বিশ্বস্ততা হিরেমণির! মৃত্যু শিয়ারে রেখেও সে সততার জেদ ছাড়বে না। এই ব্যাপারটাই রায়মোহনকে বেশি টানে। তঞ্চকতাই তার পেশা। ভণ্ডামি, জুয়াচুরি ও মিথ্যের অস্ত্রগুলো সে সারা জীবন সানিয়ে বেড়াচ্ছে। আর একজন সামান্য স্ত্রীলোক হারিয়ে দিচ্ছে তাকে। সতীত্ব নেই, অথচ সততা আছে। এমন স্ত্রীলোকও বিশ্বব্রহ্মাণ্ডে থাকে। যদি জগমোহন সরকার হয়তো একবারটি বল, আমি হাটে হাঁড়ি ভাঙব। সে নচ্ছরটা ফিমেল উদ্ধারের নাম করে ভদ্রলোকের বাড়ির অন্দরে ঢু মেরে বেড়াচ্ছে। মাথা বড় কুমতলব, আর মুখে বড় বড় কথা। কত পীড়িত ছিল তোর সঙ্গে, এখন আর এদিকে আসবার নামটি নেই। 1000বার বলেছি তিনি নন। বেশ, তবে আজ থেকে আমি চাঁদুর বাপ হলুম। না, তোমার মুরদে কুলোবে না। ওর বাপ কেউ নয়, ওর বাপ নেই। আমি মরলে চাঁদুও আমার সঙ্গে মরবে।
হিরে, আমার উপর কেন অত রাগ করিস? সুখের খোঁজে লোকে তোদের মতো মেয়ে মানুষের কাছে আসে, অসুখে পড়া মাগ দেখতে কেউ ভুলেও আসে না, কিন্তু আমি তো এসেছি। বেশ করেছ, এখন বিদেয় হও। চাঁদুকে আজ থেকে আমি পুষি নিলুম। এই দেখ। ট্যাগ থেকে সোনার হারটা বের করে সে পরিয়ে দিল চন্দ্রনাথের গলায়। তারপর ছোট একটি হাততালি দিয়ে বলল, বাহ, দিব্যি মানিয়েছে। খুলে নাও, এক্ষুনি খুলে নাও। কার ঘর থেকে চুরি করা মাল তুমি এখানে গচাতে এসেছো? চুরি করা? তোকে কিরে কেটে বলছি, এ আমার হক্কের জিনিস। ওকে আজ ছেলে বলে ডাকলুম, খালি হাতে আসা যায়? তোকে আর একটা কথাও বলছি, আজ থেকে আমি এখানেই ঠাঁই নেব। আজ যাচ্ছি নি, আমি এক্ষুনি বেরিয়ে খাবার দাবার কিনে আনছি। তুই ভেবেছিস আমায় ফাঁকি দিয়ে পালাবি? চন্দ্রনাথের মুখশ্রী সুন্দর, গোর বর্ণ। সোনার হারটি পরানোতে সেই শিশুকে আরো সুশোভন দেখায়। রায়মোহন সেদিকে মুগ্ধভাবে তাকিয়ে রইল। পুষি নেওয়ার দিন একটা কিছু স্বর্ণালঙ্কার দেওয়া নিয়ে কথা। তারপর আবার টাকা পয়সা হঠাৎ ঘাটতি পড়লে ওই হারটি বেচে দিয়ে আবার ২-৫ দিন চালানো যাবে। হিরেমণি আর পারল না, নিঃশব্দে অশ্রু বর্ষণ করতে শুরু করলো। রায়মোহন হিরেমণির শীর্ণ গ্রীবায় হাত রেখে বলল, তোকে আমি সারিয়ে তুলবই। তুই ভালো হয়ে ওঠ হিরে, তারপর তোতে আমাতে মিলে আগুন জ্বালাবো। তোকে আমার খুব দরকার।